জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। অন্যান্য সিনেমার মতো মৃত্যুর আগে যেই ডায়লগ দেয় সেই ডায়লগে আমি দিতে যাচ্ছি। পুরো জীবনের ফ্ল্যাশব্যাক এখন আপনাদের চোখের সামনে ভাসবে। তবে চাইল্ডহুড ট্রমার গল্প শুনিয়ে আপনাদের বোর করব না। তো চলুন আপনাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিই। এই যে ভাই, আমি এখানে। এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, জানি আমাকে নায়ক হিসেবে মানাচ্ছে না। আমার ফেস কাটিং বা হাইটে
তেমন কোনো বিশেষত্ব নাই। অতি কমন চেহারা, অতি কমন হাইট এবং মুখায়ব, বিশেষ করে ম্যাস সিনেমাতে অ্যাক্টিং এর অবশ্য স্পেশাল অবয়ব না থাকলে আপনারা তো সেভাবে নোটিসও করবেন না আমাকে। আমাদের টাইপের মানুষের 3টি কমন বৈশিষ্ট্য থাকে। আমি রিকোয়েস্ট করব এই 3টি বৈশিষ্ট্য মনে রাখতে, কারণ এই 3টি বৈশিষ্ট্যের কারণেই এই মুহূর্তে আমার চান্দির উপর বন্দুক ঘুরছে। নাম্বার 1, সমাজ কি বলবে। নেক্সট, নাম্বার 2, বিপদের সময় উট পাখির মতো মাটির নিচে মাথা গুজে রাখা এবং মনে করা যে বিপদ নিজে নিজে চলে যাবে। এন্ড নেক্সট, নাম্বার 3, নিজের সাথে মিথ্যা কথা বলা, যার মানে হচ্ছে সিধা ভাষায় বলো না, মানে হচ্ছে নিজের বিবেকের সাথে মিথ্যা বলা। সিনিয়ররা যখন কথা বলে তখন যে জুনিয়রদের কথা বলতে হয় না, কর্পোরেটে কাজ করে এতদিনও শিখো নাই। আর এভাবে আমরা আমাদের বিবেককে মেরে ফেলি অজান্তে। বরাবরের মতো অফিসে আমি আজকেও লেট। কিভাবে, কেন, কি কারণে, এটা জানার জন্য আপনাদেরকে পরের সিন দেখতে হবে। ঠিক আছে, আপাতত আমি কিছু আজাইরা কাজ করে নেই। বর্তমানে আসলে ইজি কাজে বিজি। বুঝছাল আজকেও নাস্তা না করে বেরোতে হবে। দাঁত যে ব্রাশ করতে পারবি না সেটা তো বললি না। তুই থাক তোর হাইজিন নিয়ে। দোস্ত, আমার দেরি হয়ে যাচ্ছে, তো বাইকটা ধার নিলাম। হ্যাঁ, তুই কষ্ট করে একটু উবার নিয়ে নিস। আজকে কিভাবে আমার চান্দির উপর বন্দুক পড়লো সেটা জানার জন্য আপনাদের এই গল্পের অন্যান্য চরিত্রদের কথা শুনতে হবে। আজকে তো আমি একটু ব্যস্ত আছি, তাই আপাতত আমি আসি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাজান। এই, কোন দিকে যাচ্ছ? এইদিকে চাচা। ও, আমি তো এইদিকে যাব। আমি আপনাদের সিনেমার মেন হিরোর রুমমেট। একটু কারেকশন করে দিই, টেম্পোরারি রুমমেট। টেম্পোরারি রুমমেট বলার কারণ আমি বিবাহিত আর উনি আমার স্ত্রী। এভাবে একদিন আমি সিগারেট খাচ্ছিলাম আর ও এসে বলল, চলো বিয়ে করে ফেলি। মাকে আসতে বলি নাকি বাসায় করবে বিয়ে? অনুষ্ঠান না করে করা যায় না? হ্যাঁ, পাশেই কাজী অফিস, সাক্ষী জোগাড় করবো। চলো। আপনারা বলেন কবুল। কবুল। বলেন মা কবুল। কবুল। তারপর বিয়ের বাজার সদাই চেক। ঝালমুড়ি চানাচুর, সানাসুর সানাসুর, মুড়ি মুড়ি, পেঁয়াজ কাঁচামরিচ, সরষের তেল।
ওহো কন্যা দেখো গো তাকাইয়া জামাই বাবু দেখে কেমন চমকিয়া চমকিয়া ওহো কন্যা দেখো গো তাকাইয়া জামাই বাবু দেখে কেমন চমকিয়া চমকিয়া চারপাশে বাজে সানাই ঢোলক বাদ্য কন্যার কাজল চোখে দুলা সাজে রাজ্য চারপাশে বাজে সানাই ঢোলক বাদ্য কন্যার কাজল চোখে দুলা সাজে রাজ্য ওহো কন্যা দেখো গো তাকাইয়া জামাই বাবু দেখে কেমন চমকিয়া চমকিয়া রামলো কুলা সাজলো ডালি আলতা কাজল চুড়ি শাড়ি রামলো কুলা সাজলো ডালি আলতা কাজল চুড়ি শাড়ি সোনা রূপা পান্না হীরা এইসবে তো নাই তো পীড়া মিষ্টি কন্যার সুন্দর মন দুলার চোখে সর্বধন ওহো কন্যা দেখো গো তাকাইয়া জামাই বাবু দেখে কেমন চমকিয়া চমকিয়া উষার আলোয় ভরবে জীবন অন্ধকার কেউ করবে দমন উষার আলোয় ভরবে জীবন অন্ধকার কেউ করবে দমন সোনা রূপা পান্না হীরা এইসবে তো নাই তো পীড়া মিষ্টি কন্যা সুন্দর মন দুলার চোখে সর্বধন ওহো কন্যা দেখো গো তাকাইয়া জামাই বাবু দেখে কেমন চমকিয়া চমকিয়া এখন যাসনি? পোলাপান যে মেস করে রেখে গেছে আপনার একটু ক্লিন করে যাই ওইটা কিন্তু ভাবি পাড়া দেওয়া সিগারেট মজা করলাম এটা অন্য সিগারেট শালা তুই তাই বল। আচ্ছা দোস্ত তুই আমাদের সময় বৃহস্পতিবার আধা বেলা অফিস ছিল না রে ওই জন্য তো বৃহস্পতিবার রাত্রে বিয়েগুলো হইতো। আর শুক্রবার দুপুরে শুক্রবার দুপুরে বিয়ে হইলেই আমার মনে হইতো কি যে জামাই বউ সোহাগ রাত করে না সোহাগ দিন। আজকে তো বুঝলা কি করে শালা এই শনিবার বিয়ে হইতো। শনিবার না শনিবার শুধু বউ হাতে সব সময় শুধু বউ হাতে। এখন তো শনি রবির কেউ পাত্তাই দেয় না। তাও ভালো জাগের মতো কেউ ভিডিও ক্যামেরা শুট করে না ভাই। ফটোগ্রাফি তো হয়, সে ফটোগ্রাফিদের অত্যাচারে তুই বড় বউয়ের সাথে কথাই বলতে পারবি না। আর বলিস না, তবে এটা ভালো যে অন্তত চার তারা ফুলের মাঝখান দিয়ে তোরা ভাবে ক্ষমা বের হইতেছে না ভাই। ওফ মনে কর রোস্টের রানটা মুখে দিছস, হ্যাঁ। ওই সময় একটা বিভৎস লাইট নিয়ে একদম সামনে। ওরে ভাই প্যাথেটিক ভাই, কতবার যে হইছে। উফ প্যাথেটিক ব্যাপার সেপার। উফ দোস্ত মনে পড়ে কি কমেডি সেন্টারে বিয়ে না রেস্টুরেন্টে হইলে কি খুশিটা হইতাম। তারপরে কি হইতো দিন শেষে? মেনু ঠিক একই, ওই পোলাও আর রোস্ট। তখনই মনে হইতো যে ওই যে চাচা ফুপার আছে না ওইরকম যে একটা ক্যাচাল বাঁধায় দিই। আমার না অন্য একটা প্রশ্ন জাগতো মনে, জানোস যে এই যে প্রোগ্রাম হইতেছে তো বর করে যদি বাথরুম চাপে ওরা কি করতো? কি আবার করতো, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতো। আচ্ছা কোনে কি করতে থাকে? মাথা নিচু করে রাখতো। এটা ভালো বলছি, এটা বলছি। দোস্ত হ্যাঁ খুব তাড়াহুড়া করে বিয়েটা করলাম বুঝছস, সেরকম কিছুই করতে পারলাম না। দূর কি যে কষ্ট, তুই বিয়ে করছিস ভালো, আমাকে দাওয়াত দিছিস চলে আসছি, বাস টেনশন নিস না। তোর বিরিয়ানি পছন্দ ছিল অথচ চানাচুর খাওয়াইলাম। তুই দোচা খা দোস্ত, এগুলো ব্যাপার। আর তুই এখন যা ভাবে একা বসে আছে, ঠিক আছে? আমাকে আরেকটু ক্লিন করতে দে, আমি একটু পরিষ্কার করে চলে যাবো। আর সেকেন্ড স্লটে যাওয়ার আগে ওই দরজাটা একটু লাগাই দিস। শুয়োরের বাচ্চা, তুই তো অশ্লীল বল। আরে এই শোনো না, আজকে বাংলাদেশের খেলা আছে, দেখবা? দেখবো। আমি গাছে পানি দিয়ে আসি, তুমি অন করো। Here comes the delivery. Smashed. A glorious cover drive. Full run. The crowd is on its feet. What's a stunning stroke? The bowler charges in again. Oh, he has pounced it. That's an absolute monster. It's sailing. Gone over the ropes. 6 runs.
The stadium erupts. The batter is unstoppable tonight. The bowler takes his mark. Eyes locked in. This is a crucial moment. Yes, running. Bowls. Boom. Clean bowled. The attempt rattled. What? কি হয়েছে? সব ঠিক আছে তো? বজ্রপাতের শব্দে ভয় লাগে। আসো, আস্তে। আমি আজকে ওকে নিয়ে এর কাছে এসেছি। সেদিনের ঘটনার পর আপনাদের মতো আমরা দুজনও শঙ্কিত। দেখি লাভ হয় কিনা। আপনার কি হাজবেন্ড ওয়াইফ না হাজব্যান্ড ওয়াইফ। কতদিন হলো সংসার? 6 মাস। অ্যারেঞ্জ না পছন্দ করে? লাভ ম্যারেজ। আর বজ্রপাত শুনে ঘাবড়িয়ে যাওয়া কবে থেকে? সম্ভবত ইউনিভার্সিটি থেকে। সম্ভবত। আসলে আমি কলেজ লাইফ থেকে একা একা থাকি। আর বাবা মা? ডিভোর্সড। তারা দুজন আলাদা সংসার করছে। বাবা দেশের বাইরে থাকে ছোট মাকে নিয়ে, আর মাও ঢাকার বাইরে থাকে। আপনার বাবা মার সেপারেশন কি আপনাকে পীড়া দেয়? জি না, তারা একটা সময় ভেবেছে দে আর নট মেন্ট ফর ইচ আদার, তাই তারা আলাদা হয়ে গেছে। আর আমি তাদের ডিসিশনকে শ্রদ্ধা করি। ছোটবেলায় এমনি তাদের মধ্যে ঝগড়া চিল্লাচিল্লি হতো? দাম্পত্য জীবনে মনোমালিন্য, খুনসুটি এগুলো হতো, আর এগুলো বোঝার মতো ম্যাচুরিটি আমার মধ্যে ছিল। এমনি বাবা কি মার গায়ে হাতটা তুলতো নাকি? বাবাকে স্পেসিফিক করে এই প্রশ্ন কেন? যাই হোক, না, তারা কেউ কখনো কারো গায়ে হাত তুলেনি। অ্যাটলিস্ট আমার মেমোরিতে এগুলা কিছু আসে না। এমনি আপনার হাজবেন্ড কি আপনার গায়ে হাত তুলে? আমি কখনোই ওর গায়ে হাত তুলি। আপনাদেরও প্রশ্ন করিনি। আপনি নিজে বলতে পারেন, প্রয়োজনে আপনার হাজবেন্ড বাইরে বসতে পারে। না, ও কখনো আমার গায়ে হাত তোলেনি, আমিও তুলিনি। এমনি আপনাদের মধ্যে ঝগড়া টগড়া হয় না? হ্যাঁ, মাঝে মধ্যে ঝগড়া বাকবিতণ্ডা হয়, কিন্তু ওইরকম গ্যাস লাইটিং টাইপ কিছুই না। এমন মনে হয়েছে যে রিলেশনের আগে সে আপনাকে একটু বেশি কেয়ার করতো, এখন তা কমে গেছে? না, এরকম কিছুই না। কিন্তু একটু বেশি কেয়ার করছে, যেটি আপনার ভেতরের সন্দেহকে স্ট্রেসে রূপান্তর করছে? প্রিয় দর্শক, আপনারা খেয়াল করেছেন ওর সমস্যা থেকে এই সেশন কিভাবে ম্যারেজ কাউন্সিলিং সেশনে রূপান্তর হয়েছে? চলুন দেখি কি হয়। ছোটবেলায় আপনার মধ্যে যে আদরের অভাব ছিল তা কি আপনি আপনার হাজবেন্ডের মধ্যে খুঁজছেন? আমার বাবা মা আমাকে যথেষ্ট আদর দিয়ে বড় করেছে, আর আমি বাবা মার আদর হাজবেন্ডের মধ্যে কেন খুঁজতে যাব? বাবা মা বাবা মার জায়গায়, হাজবেন্ড হাজবেন্ডের জায়গায়। আপনার শাশুড়ি কি আপনার সাথে থাকেন? না, উনি ঢাকার বাইরে থাকেন। বিয়েটি কি আপনার বাবা মা এসেছিলেন? না। কেন, শাশুড়ি মানা করেছেন বুঝি? আমার মাও ছিলেন না বিয়েতে। কেন, আপনার মার মত ছিল না বুঝি বিয়েতে? ওরকম কিছু না। হ্যাঁ, হুট করেই সিদ্ধান্ত নেই, পাশে কাজী অফিস ছিল, ফ্রেন্ডদের ডেকে বিয়ে করে ফেলছি। হুট করে ডিসিশন নিয়েছেন মানে? রিলেশনের ব্যাপারে কনফিউজ ছিল নাকি যে পরে এটি টিকে টিকে কিনা? ওভাবে তো ভেবে দেখিনি। আপনাদের কি একবারও মনে হয়নি যে বাবা মারা কষ্ট করে আপনাদের বড় করলো, তাদের আপনাদের বিয়েতে অংশগ্রহণ করার ন্যূনতম অধিকার ছিল? অত কিছু আসলে ভাবিনি। আর বিয়ের আগে আমি মাকে ফোন দিয়েছিলাম। আর বাবা? বাবা বেঁচে নেই। মা রাগ করে আসেনি বুঝি? না, বরং বলেছে যে এখন রেজিস্ট্রি করে রাখতে, পরে অনুষ্ঠান করা যাবে। আপনার মার কোনো অবজেকশন ছিল ব্রোকেন ফ্যামিলিতে আপনার ওয়াইফ বড় হয়েছেন বলে? আমার মায়ের না চিন্তা করার মতো আরো অনেক জরুরি বিষয় আছে। রাতে ঘুম কেমন হয়? নর্মাল। ঘুমান কয়টায়? 11টা 12টা, ঠিক নেই। মাঝে মাঝে লেট হয় কেন? হাজবেন্ড কি ইন্টিমেসির জন্য জাগিয়ে রাখে নাকি? না, এরকম কিছুই না। আমি রান্না করি, গান শুনি, মুভি দেখি। টেনশন করে না? টেনশন হয় মাঝে মধ্যে। ও যখন অফিস থেকে লেট করে আসে তখন টেনশন হয়। আর আমি রিমোট জব করি, ডেডলাইনের আগে সাবমিশন দেওয়ার একটা টেনশন থাকে। আপনার বাসা কোথায়? ঢাকা, বাংলাদেশ। বয়স কত? 28। নামটা জানি কি বললেন? ঠিক আছে,
আমি কিছু ঘুমের ওষুধ দিচ্ছি, আরো কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর আপনার জন্য একটি ওষুধ লিখে দিচ্ছি। স্যার আমরা ওর সমস্যা নিয়ে এসেছি। হ্যাঁ, এই মেডিসিন আপনাকেও বেবি নিতে হেল্প করবে। ঠিক আছে, আসুন। নেক্সট। চলো। আসলে আমরা যেন কিসের জন্য এসেছিলাম? বাচ্চা নেওয়ার জন্য আসছি। বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। বারান্দার দরজা লাগিয়েছো? মেন দরজা? কোনো ধূপধাপ আওয়াজ পাচ্ছ? কই না তো। মনে হচ্ছে না কোনো ইলেকট্রিসিটি স্পার্কল করছে। কি শুরু করলা তুমি? তোমার একটু ব্রেক দরকার। চলো কোথাও থেকে ঘুরে আসি। পাহাড়ের দিকে যাবা? না থাক, মায়ের বাড়ির দিকে যাই। যাব, তবে তার আগে আমার ঠিক হওয়া দরকার, নয়তো ওখানে গিয়েও আমি প্যানিক করব। তুমি বরং বাসা থেকে ঘুরে আসো। তুমি একা থাকতে পারবা? পারবো। ডাক্তার যে ওষুধ দিয়েছে ওটা খেয়ে আমার এক ঘুমে রাত কেটে যাবে। আর কোনো প্রবলেম হলে আমি তোমাকে কল করব। আর সত্যি বলতে এভাবে বদ্ধ অবস্থায় থাকলে তুমিও পাগল হয়ে যাবে। পরে আমার ওই পাগলের কাছে যেতে হবে। তারপর তোমাকেও ভায়াগ্রা প্রেসক্রাইব করে বসে থাকবে। আর এভাবে স্ট্রেস লাগলে আমি ব্রেক নেওয়ার জন্য আমার দোস্তের বাসায় যাই। আমার কাহিনী শোনার আগে আমার প্রেক্ষাপট শুনতে হবে। প্রেক্ষাপট কয়েক বছর আগে। না, এটা কোনো এল ক্লাসিকো না, না কোনো আইপিএল ম্যাচ না, এমনকি টানটান উত্তেজনার কোনো বাংলাদেশ ক্রিকেট ম্যাচও না, যেখানে শেষ ওভারে ফুলটস বলে ক্যাচ আউট হয় কিংবা সিঙ্গেল নিয়ে আবার আশার গুড়েবালি হবে। এটি রয়্যাল রাম্বল ম্যাচ। আপনারা ভাবতে পারেন আমরা সবাই নাকামুরার ফ্যান বলে সেলিব্রেট করছি, কিন্তু আসল কাহিনী হলো আমরা সবাই রোমান রেইন্সের হারার কারণে সেলিব্রেট করছি। তোর কাহিনীর প্রেক্ষাপটটা সম্ভবত 2018-র দিকে না, এটা 2017-র দিকে ছিল, যেটাতে র্যান্ডি অর্টন রয়্যাল রাম্বল জিতেছিল, তাই না? তোমরা রোমান রেইন্সের ফ্যান, আর এর জন্যই সবসময় হিস্ট্রি অল্টার করো। এখান থেকেই এই গাধার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। আপনারা সম্ভবত শুনেছেন একতরফা ভালোবাসার কথা, আজকে আপনাদের শোনাবো একতরফা ফ্রেন্ডশিপের কথা। সকাল 8টা বাজে, দেখুন ভালো করে, কি সুন্দর মাসুম বাচ্চা আমি ঘুমাচ্ছি, ঠিক তখনই গরুর বাচ্চাটার কিরে মামা, কি করস? সকালে কি করে মানুষ? কেন ক্লাসে যাস নাই? আজকে ক্লাস নাই। কি কস, আজকে ক্লাস নাই? তাহলে চল একটা কাজ করি, দুইজনে মিলা দুপুরবেলা দুই ভাই মিলা বিরিয়ানি খাই। জানাবো আমার। আরে কেমন ঘুমাস, ওঠ চল মামা। হ্যালো, কিরে শুনতে পারতেছস?
কিরে, কিছু হইছে? এত সকালে ফোন দিচ্ছিস? না এমনি দেখলাম তুই জাগ না কিনা। তোকে না গতকাল বললাম ক্লাস নাই, আজকে সকালে একটু ঘুমাবো। ও আমি জানি, আমার আবার সকালে ক্লাস আছে, স্যার আসে নাই তো বোর লাগতেছিল, ভাবলাম তোর একটু ফোন দিয়ে সময়টা কাটাই, তাই ফোন দিলাম। দোস্ত, আমার শরীরটা একটু ভালো নাই, আমি তোকে পরে ফোন দেবো। হ্যালো। কিরে দোস্ত, ঘুমাচ্ছিলি? না, ফুটবল খেলছিলাম। জানি তোরে জ্বালাইতেই ফোন দিলাম। আচ্ছা রাখ, বাস ধরতে হবে। এরপর থেকেই আমি সকালে ফোন অফ করে ঘুমাই। এবছরে হচ্ছে গ্রাজুয়েশন শেষ, আগামী বছর থেকেই জব লাইফ শুরু, তাই প্ল্যান করেছি আগে আগে ঘুমাবো, নো মোর রাত জাগাজাগি। এখন বাজে 12টা 3, আগামী 7 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়বো। আশা করছি 12টা 10 মিনিটের মধ্যে আমি গভীর ঘুমে। দোস্ত শোন না, একটা আর্জেন্ট জিনিস। আমি একটা স্ট্যাটাস দিয়েছি, দোস্ত একটু দেখ না, একটা লাইক কমেন্ট দে না প্লিজ, এখনই দে না প্লিজ। এরপর থেকে আমি এর অ্যাভয়েড করা শুরু করেছি, ইভেন নাম্বারও ব্লক করে দিছি। তবে এখন মনে হয় বয়সের সাথে সাথে একটু কমন সেন্স এসেছে, তাই হুটহাট আর ফোন টোন দেয় না, কিংবা হয়তো নতুন কাউকে জ্বালানোর জন্য পেয়েছে। হ্যালো, আমি একটু ওই তো সাদে আসলাম স্মোক করতে। ঠিক আছে, আমি তো বলেছি বিয়ের পর ছেড়ে দেবো। আচ্ছা, আমি পরে কথা বলছি, রাখি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই কথাটা আপনারা সবাই শুনেছেন, এডিটর তো স্ক্রিনে লাগিয়েও দিয়েছে। আজকে বুঝলাম এটা কেন লেখা থাকে। না সাদে আসতাম, না এই গাধার সাথে আমার দেখা হইতো। কে কেমন আছিস? অনেকদিন পরে দেখলাম। তোরা কি আর আমার খবর রাখোস? তোরা তো সব শালা গার্লফ্রেন্ডের আঁচলের নিচে থাকোস, ব্রোদের খবর রাখোস তোরা? গ্রাজুয়েশন শেষ? না রে মামা, আরো 4টা কোর্স বাকি আছে, এই সেমিস্টারে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। তোর কি অবস্থা? আমি তো গত বছর শেষ করেছি, এবছর একটা নতুন কোম্পানিতে জয়েন করছি। তুই তো এস্টাবলিশড হয়ে গেলি রে মামা। খাবি? না রে বাবা, সব চাইরা দিছি, কিচ্ছু খাই না, সব চাইরা দিছি। কি হয়েছে তো? শরীর ঠিক আছে? গত 6 মাস ধরে মামা আমি কিচ্ছু খাই না, এবং কি ওই সবও দেখি না মামা, জানোস? মারিও না মামা। তো কে সেই সৌভাগ্যবান রমণী? এই বিল্ডিং এ থাকে দোস্ত, এই বিল্ডিং এরই। কতদিন ধরে? গত 2 বছর ধরে। সাক্ষাৎ হয়েছিল কিভাবে? আরে বললাম না, এই বিল্ডিং এরই। তুই নিশ্চয়ই এই বিল্ডিং এর সবার সাথে যোগাযোগ রাখিস না? আরে আমি এলাকার বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তুই বুঝতেছিস না ব্যাপারটা? ঢেকি স্বর্গে গেলেও ধান মানে শালার সব জায়গাতে নাক গলাতেই হবে।
যাই হোক, ভাষা ঠিক করি। তো প্রথম কথা হলো কিভাবে? ও বাবা, একদিন আমি বুঝছোস বাসায় ওঠার জন্য লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। পরে হঠাৎ একজন এসে আমাকে বলল, ভাইয়া লিফটটা একটু ধরবেন। লিফটটা একটু ধরবেন, এটা ছিল প্রথম কথা? তুই বুঝতেছিস না, ও তো নিজে থেকেও ধরতে পারতো, আমাকে কেন বললো? তুই ব্যাপারটা বুঝতেছিস না মামা। প্রপোজ করবি কবে? আরে বেটা, এখন কি প্রপোজ করার বয়স আছে হারামজাদা? আচ্ছা, তাহলে কি ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি গ্রাজুয়েশনের পর? এরকমই তো প্ল্যান ছিল, আম্মুকেও বলে রাখছি। এই দেখ তুই, আম্মু আম্মু বিয়ের জন্য ওর এই যে দেখ গয়না, এই যে গয়না শাড়ি সবকিছু আলাদা করে রাখছে। এবং আমার যে হবু শালা, ওরেও তো আমি হাত করে ফেলেছি দোস্ত। তাহলে সমস্যা কোথায়? আরে আমার হবু শালা, ও আজকে এসে আমাকে বলতেছে ওকে নাকি দেখতে আসছে, ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, যার জন্য এত কিছু করলাম। এখন ও বলে পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াইবো দোস্ত, আমি আর বাঁচবো না দোস্ত। আচ্ছা, ওর নাম কি? আরে তোর প্রাক্তন ভাবির না, কোন ফ্লোরে থাকে? ওইটা জেনে তুই কি করবি? তুই কি বিয়েটা ভাইয়া দিবি? দে দোস্ত, বিয়েটা ভাইয়া দে। আমার প্রথম পোলার নাম তোর নামের নাম রাখবো। লিফট থেকে নাইমা 3rd ফ্লোরে, লিফট থেকে নাইমা ডাইন পাশে দোস্ত। রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স, শান্ত হও, আর মনটাকে একটু শক্ত করো। ওই ছেলেটা আমি। কোন ছেলেটা দোস্ত? যে ছেলেটার সাথে বিয়ে হবে। সুরের বাচ্চা, এই জন্যই তুই আমার এতদিন ধরে অ্যাভয়েড করছস? এই তোর দোস্তি, হ্যাঁ? সুরের বাচ্চা। ছাড়। আরে আমি কি জানতাম নাকি ও তোর প্রতিবেশী? আরে এটা যে তোর বাড়ি সেটাই তো জানতাম না। আমাদের রিলেশন তো অনেক দিনের। যা, দোস্তর জন্য এইটুক স্যাক্রিফাইস আমি করতেই পারলাম। আজ থেকে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ভুলে গেলাম। আজকে থেকে আমি ভুলে গেলাম আমার এক্স গার্লফ্রেন্ড, আমি ভুলে গেলাম। এই থাম, ও কিভাবে তোর এক্স হয়? আচ্ছা বাদ দে, কিছু খাবি? কিছু আনাই? কোক খাবে? অনেক কোক পছন্দ করতো দোস্ত, তোর সাথে আমার দেখা হইলে আমারে কোক খাওয়াইতো, এবং কি ও আমারে কোক কিলাও দিত দোস্ত। আচ্ছা কোক বাদ, বল তোর জন্য কি করতে পারি বল। তাহলে পার্টিতে, ব্যাচেলার পার্টি। আচ্ছা ঠিক আছে, কালকে বুফেতে যাব। কি এর বুফে? স্ট্রিপার? স্ট্রিপার কই পাবো? আরে কি এর স্ট্রিপার টিস্ট্রিপার মামা? ওইটা লাগবে, ওইটা। ড্রাগস? হ মামা, হ ড্রাগস। আরে এটা তোর জন্য কোনো ব্যাপারই না, তোদের ইউনিভার্সিটিতে তো প্রায়ই এইসবের আসর টাসর বসে মামা। মেয়েরা জামা কাপড় ছাড়া থাকে, ছেলেরা 200 টাকা করে গার্লফ্রেন্ড আনে, এগুলা বল, এটা বাদ দিলি কেন? হ মামা, হ, ওইটাই ওইটাই। এগুলা যে কারা ছড়ায়, পোলারে যদি পাইতাম পুরো দিতাম। মামা তুই কালকে সকালে ব্যবস্থাটা কর, কাল সকালেই। রাতে সমস্যা কি? আরে বুঝতেছিস না, রাতে মা থাকলে তো বুঝে যাবে। যদি কি করা যায়? দেখ তাড়াতাড়ি দেখ মামা, আচ্ছা আমি গেলাম। তাড়াতাড়ি দেখ। আর এইভাবে ওই গাধার বাচ্চা ইরিটেশনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, যে আমি কখনো হার্ড ড্রিঙ্কস করি নাই,
সে ড্রাগসের জন্য ওয়েট করতেছি ম্যাম। হ্যালো, কেমন আছেন ভাই? জি ভালো আছি। সামনে কোনো প্রোগ্রাম আছে? এখনো ওই ব্যাপারে কোনো মিটিং হয় নাই। আর তাছাড়া কোম্পানির বাজেটও এবার একটু টাইট, কোম্পানির খরচটাও একটু বেড়ে গেছে। একটা মোটিভেশনাল স্পিচ দিলে আপনাদের কোম্পানি হলো। দেখি ভাই কি করতে পারি। এখন রাখি। আমি ডক্টর। একটা কফি। আরে বাবা মার জোরাজোরিতে কোনোভাবে মেডিকেলটা পাশ করেছি। এই অফিসে একটা ক্লিনিক দেই। সত্যি কথা বলতে কি, মশা মাছি মারা ছাড়া ওখানে আমার আর কোনো কাজ ছিল না। তারপর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে এমবিএটা শেষ করি। আমি বুঝতে পারি এমবিএ পড়াটা সহজ হলেও তা ইমপ্লিমেন্ট করাটা বেশ কঠিন। তাই যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, প্রসপেক্টিভ এমবিএ স্টুডেন্ট, যারা রকি, তাদের জন্য মোটিভেশনাল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। এতক্ষণ আমি যে ওয়ার্ডগুলো বললাম সেগুলো আপনাদের সকলের কাছে নিশ্চয়ই খুবই দুর্বোধ্য লাগছে, কি ঠিক না? ঠিক তো? আমার এই বিজনেস ওয়ার্ডগুলো বোঝার জন্য আপনাদের সকলের উচিত আমার মোটিভেশনাল প্রোগ্রাম ক্যারিয়ার টু সাকসেস এ জয়েন করা। আজকের এই প্রোগ্রামে যারা এখানে উপস্থিত তারা সবাই আমার এমপ্লয়ি, বাইরের কেউ নেই। মোটিভেশনাল প্রোগ্রামটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন, তাই আজকের জেনারেশনের ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। তবে একদিন নিশ্চয়ই হবে, কিন্তু তার আগ পর্যন্ত তো আমাকে আমার রুটি রুজির ব্যবস্থাটা চালিয়ে যেতে হবে। তাই প্যারালালি একটা প্রোডাক্ট ডেলিভারি কোম্পানি খুলেছি। এই দাঁড়াও, কি ব্যাপার? কোনো সমস্যা? তাহলে ঝুঁকে ঝুঁকে হাঁটছিলে কেন? মাসের শেষ তো স্যার, এখনো বেতনটা পাইনি, বাসায় পাঠানো হয়নি। কি বলছো? তোমার সেভিংস আছে না? সেভিংস থেকে পাঠিয়ে দাও। না স্যার, কোনো সেভিংস করা হয়নি স্যার। কি বলছো তুমি? মানে আমি যে সেভিংস এর উপর ওয়ার্কশপটা করিয়েছিলাম সেটা করেছিলে? জি স্যার, করেছি স্যার। বললে তো শিখতে। ও বুঝেছি, বসে বসে ঘুমোচ্ছিলে, নয়তো মোবাইল টিপছিলে না? আরে তোমাদের স্যালারি যে ব্যাংক থেকে ইস্যু হয়, তাদের স্পন্সরশিপে যে আমি লাস্ট ওয়ার্কশপটা করালাম, তাদের সম্মানে তো ওখানে কিন্তু সেভিংস করতে পারো নাকি? আসলে স্যার বাজারের যে অবস্থা, নিজের হাত খরচ, আমাদের বাড়ির খরচ হয়ে ওঠে না স্যার। আরে জমানো হয়ে ওঠে না মানেটা কি? আমি নিজের খরচে যে লাস্ট ওয়ার্কশপটা করালাম সেখান থেকে কিছু শেখো। ভাতের পরিবর্তে আলু খাও, আর মাংসের পরিবর্তে খাও কাঁঠাল। আরে আমার যে লাস্ট ওয়ার্কশপটা ছিল সেখানে তো মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন আমার চিফ গেস্ট, উনি আমাকে কত এপ্রিসিয়েট করলেন। আর তোমরা আমার কর্মচারী সেখান থেকে কিছু শিখতে পারছো না। না, ডিসগাস্টিং। স্যার ঠিক আছে, তাই যেন হয়। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আপনার গালে। আমার গালে মানে? স্যার এ পাশে না স্যার, এ পাশে। ও, মশার রক্ত। আসলে হয়েছে কি, মানে তোমাদের কথা, এই কোম্পানির কথা, আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা ভাবতে ভাবতে কখন যে মশাটা গালে বসলো আর কখন যে মেরে ফেললাম টেরই ভাই। স্যার আপনি আপনার একটু ওয়ার্কশপে একবার আমাকে একজন বিজ্ঞানীর কথা বলেছিলেন, যিনি নাকি এক পাশে তার বান্ধবীর হাত ধরেছিল, অন্য পাশে গাণিতিক সূত্র চিন্তা করতেছিল। কখন গাণিতিক সূত্র চিন্তা করতে করতে কখন তার বান্ধবীর হাত পুড়ে ফেলেছে সে বুঝতেই পারেনি। ও, বলেছিলাম নাকি? জি স্যার আপনি বলেছিলেন। বিজ্ঞানীর নামটা যেন কি? স্যার নাম তো মনে নেই, কিন্তু স্যার আপনি এটাও বলেছিলেন যে কোনো কিছু বিষয় নিয়ে এত বেশি স্ট্রেস না নিতে, যে আপনজনের ক্ষতি হয়। বলেছিলাম না? জি স্যার। কিন্তু নাম মনে না রাখলে কি চলবে? ইউ হ্যাভ টু বি স্পেসিফিক।
নয়তো তোমার এই সমস্ত এক্সাম্পলের তো কোনো ভ্যালুই থাকবে না। জি স্যার। শোনো, কালকেই তুমি ওই বিজ্ঞানীর নামটা খুঁজে বের করবে, তারপর আমাদের বিজনেস পার্সপেক্টিভে তার কি ভূমিকা থাকতে পারে সে ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করবে, মানে একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবে। আর তোমার যারা কলিগ আছে তারা তোমাকে হেল্প করবে। আজকে তো এমনিতেই বহুত কাজ অফিসে। কাজ শুধু অফিসের কাজ নিয়ে বসে থাকলে তো হবে না। যারা 9টা 5টা অফিস এই কাজটাকে জীবনে মুখ্য ভাবে না, তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। বুঝেছ? আমার ঘন্টা বুঝেছ। এখন যাও, বাসায় যাও, বিশ্রাম নাও, তারপর ওই স্লাইডটা তৈরি করবে। ঠিক আছে, যে কাজে যাচ্ছিলে যাও। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। তুমি একটু আমার রুমে আসো। কি অফিসে কাজ করা হচ্ছে নাকি শুধু মোবাইল? বি পাংচুয়াল। শোনো, তোমার এক কলিগ কালকে একটা প্রেজেন্টেশন দিবে। তুমি একটা ইভেন্ট বানাতে পারবে? জি স্যার। কে প্রেসেন্টেশন দিবে স্যার? কে দিবে? না না, মানে ও সরি, নামটা ঠিক মনে করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেটা পরে জানিয়ে দিচ্ছি। তুমি পারবে কিনা সেটা বলো। জি স্যার। কয়টার দিকে দিব স্যার? কয়টার দিকে দিবে? 8টা? না না, 8টা দিলে হবে না। তুমি একটা কাজ করো, 7:30 দাও। এত সকালে স্যার? এত সকালে মানে হোয়াট আর ইউ সেইং এত সকালে? তুমি কি জানো যে পৃথিবীর সমস্ত বিলিয়নিয়াররা কত ভোরে উঠে কাজ শুরু করে? না না, সেটা জানবে কি করে? পড়াশোনা তো কিছু করবে না, কোনো রকম একটা ডিগ্রি নিয়ে একটা সিবি ধরে অফিসে বসে ঘুরে বেড়াচ্ছ। এভাবে করলে তো কেরিয়ার করতে পারবে না। পাংচুয়াল হও কাজের প্রতি। ঠিক আছে স্যার। তুমি আরেকটা কাজ করো, পরশুদিন তুমি আরেকটা ইভেন্ট দাও। সেটা হচ্ছে তোমরা যারা এমপ্লয়ি আছো তোমাদের মোটিভেশনের উপর আমি তোমাদেরকে একটা ওয়ার্কশপ করাবো। তুমি হচ্ছে হোয়াইট বোর্ড, তারপর হচ্ছে প্রজেক্টর, স্লাইড বোর্ড, এগুলো সব রেডি রাখবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। কটায় দিব স্যার? কটায় দেবে? তোমরা তো অফিস শেষ করো 5টায়, তারপর তোমাদের একটু বিশ্রামের দরকার। তুমি একটা কাজ করো, 6:30 দাও। 6:30 স্যার? 6:30 তো তারপরে অনেক রাত হয়ে যায়, সবার বাসায় যেতে প্রবলেম হয়। না, তোমাদের তো এক্সকিউজের কোনো অভাব নেই। এভাবে চললে কিভাবে চলবে? তোমরা এই অফিসটাকে ওন করো। অফিসটাকে যদি ওন করতে না পারো না, জীবনে কিছু করতে পারবে না। ওই পাশের অফিসে দেখো, রাত 9টা পর্যন্ত কর্মচারীরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করছে। আর আমি 3টার সময় এসে দেখি কি তোমরা 3টা থেকে ব্যাগ গুছাচ্ছ, কেউ লিপস্টিক মারছো, ব্রাশ করছো, 4টার মধ্যে পুরো অফিস খালি। তোমরা যদি নিজেরা পাংচুয়াল না হও না, ক্লায়েন্টরা তোমাদের উপর কনফিডেন্স রাখবে কি করে? ঠিক আছে স্যার, করে দিচ্ছি স্যার। মনোযোগ দিয়ে করো। শোনো, আমি আজকে লাঞ্চের আগে 2টো ব্যানার চাই। ঠিক আছে? প্রত্যেকের ফেসবুকে গিয়ে সেটা শেয়ার করে দিবে ইভেন্টের কথা। আমাদের কর্মচারীদের জন্য ফ্রি, আর গেস্টদের জন্য হচ্ছে 500 টাকা। কেউ জিজ্ঞেস করলে বলবে যে আমাদের মাত্র 2-3টে সিট খালি আছে আর সবগুলো বুকড হয়ে গেছে। আমি আবারও বলছি, কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে গিয়ে এটা শেয়ার করে দিবে। আমি কিন্তু চেক করব কেউ শেয়ার করেছো কি করনি। আর তোমাদের যদি 2-1জন বন্ধু বান্ধব থাকে তাদেরকে নিয়ে আসবে। আরে শুধু নিজে শিখলে তো হবে না, অন্যকেও শেখানোর পরিবেশটা তৈরি করে দিতে হবে। বুঝতে পেরেছো? গুড, ভেরি গুড। আর তুমি বি পাংচুয়াল। ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে অফিস টাইমের পরেও তোমাদেরকে ওয়ার্কশপটা করাচ্ছি, মানে আমার ব্যক্তিগত জীবনের যে সময়টা সেটা তোমাদের পিছনে দিচ্ছি। এখানে আমার কোনো বেনিফিট আছে? নেই তো। কেন করছি? তোমাদের সকলের জন্য, তাই তো? মনে থাকে যেন। তাহলে তুমি ঝটপট কাজে নেমে পড়ো। এই যে তুমি এসো আমার সঙ্গে। ধুর ভাল লাগে না। কাস্টমারদের দুনিয়ার কমপ্লেন, ওটার তো কোনো খবরই নেই। আসছে আমাদের সিনসিয়ারিটি নিয়ে। সব কম কমিশন ডেলিভারি পার্সনদের নিয়েছে না? নয়তো কি, না চিনে ঢাকা শহরের অলিগলি, না চালাতে পারে মোবাইল অ্যাপ, এগুলো ট্রেনিং না করি আসছে আমাদের সিনসিয়ারিটির বালে ট্রেনিং প্রোগ্রাম করতে। আর এই ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই আশা করে।
করবে না তো কি, এদেরকে নিয়ে বেজ্জতি করব? সোশ্যাল সাইটে শেয়ার করলে আমার ফ্রেন্ডসরা হাসাহাসি করে, ফ্রেন্ড লিস্টে আমার আত্মীয়রা আছে তারাও হাসাহাসি করে। ফেসবুক তো আমাদের পার্সোনাল জায়গা, এখন এখানে কর্পোরেট অ্যাড করলে কেমন লাগে? ওটাই বাদ দেন, চলেন কাজ করি। ব্যানার বানিয়ে তো শান্তি নেই, এই ফন্ট ছোট করো, এই ফন্ট বড় করো, ছবি দেখা যায় না, ছবি বড় করলে বলে আবার ফেটে যাচ্ছে। রাতটাই গেল আমার। কি অবস্থা ভাই, বসের কি অবস্থা? এখানে কি করেন রুমের বাইরে? আর বললেন না ভাই, বয়ান বাবা ডাক দিছে, কি করতাম বলেন তো? এর মধ্যে বলে যে 5 মিনিট ওয়েট করতে আমাকে। আরে ভাই বললেন না, আপনার বয়ান বাবা কালকে তো আমাকে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছে জমা দেওয়ার জন্য। ও, আপনি সেই নন্দন দুলাল? নন্দ দুলাল না ভাই, মদন। মদন কি জন্য যে তার বয়ানের রেফারেন্স দিতে গেছিলাম। আরে ভাই এত প্যারা নেন কেন? আপনি টেডেক্সের ভিডিও দেখেন, স্লাইড শেট থেকে পড়ে মেরে দিয়ে। ওর কোনো ইনফো ভেরিফাই করতে গেলে বা উল্টাপাল্টা হলে? আরে ভাই, হালাই নিজে নিজে লেকচার মনে রাখে না, আর আপনার রেফারেন্স ভেরিফাই করবে না। কথা কিন্তু খারাপ বলেন ভাই। কি যে বলে। স্যার, আজকে অফিসে কখন আসা হয়েছে? সরি স্যার, আজকে মাত্র 3 মিনিট লেট হয়েছে স্যার। মাত্র 3 মিনিট মাত্র? আপনি কি জানেন এই 3 মিনিটে বিল গেটসের হার্টবিটের মূল্য কত? জানি স্যার, 300 মিলিয়ন, মানে পার মিনিট যদি 100 মিলিয়নের হিসাব করেন আর কি। অবশ্য অনেকে স্যার 210 মিলিয়নও বলে স্যার, মানে পার মিনিট মিলিয়নের হিসাবে। আমার স্পিচ তো খুব ভালোই শোনা হয়, তো নিজের জীবনে সেটার ইমপ্লিমেন্ট নেই কেন? কিসের লেকচার শোনা, কিসের ইমপ্লিমেন্টেশন? আন্দাজে বলছি, হালা নিজেও জানে না, আর এসব ভেরিফাই করার তেলও নাই। ঘুম থেকে কখন ওঠা হয়েছে? স্যার সকাল 8টায়। এখন হালাই বলবে 8টায় কেন? 7টায় অ্যালার্ম দিবেন, 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হবেন। 8টায় কেন? 7টায় অ্যালার্ম দেবেন, 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হবেন। স্যার পরের বার থেকে তাই করবো স্যার। 8টায় রওনা দিলেন, তারপর? স্যার 8টায় রওনা দিতে পারি নাই স্যার, অ্যালার্ম দিয়েছিলাম, বের হতে হতে 8:30 বেজে গেছে স্যার। ও, এখানেও আবার এতক্ষণ লেট। তারপরে কি হলো? আসলে স্যার আমি তো বাসে আসি স্যার, তো বাসের জন্য চেষ্টা করছিলাম, তো বাস আসতে স্যার লেট হয়েছে, এরপরে বুঝে গেলাম স্যার যে আজকে লেট হবে। তারপর কি হলো? তারপর স্যার সিএনজিতে আসার চেষ্টা করছিলাম স্যার, কিন্তু সিএনজি আবার স্যার মিটারে আসবে না স্যার। যেই ভাড়া চেয়েছি স্যার, ওই ভাড়ায় স্যার অফিসে 3-4 বার যাওয়া আসা করা যায় স্যার। তারপরে তো বাকি থাকলো শুধু ওই রিক্সাটা। স্যার রিক্সা স্যার আমাদের অফিস পর্যন্ত আসে না স্যার। তাহলে হেঁটে আসলেন? না স্যার, আপনি স্যার বলেছিলেন অনেক আগে যে কর্পোরেট লাইফে স্মার্ট হতে হবে, ফিটফাট থাকতে হবে। স্যার এই গরমে হেঁটে আসলে তো স্যার ফিটফাট থাকবো না। কর্পোরেট জগতে তো ওই ফিটফাট শব্দটা অ্যাপ্লিকেবল না। তারপর? বন্ধুর বাইকে করে এসেছি স্যার। বন্ধুর বাইকে করে? তো এটা তো প্রথমেই চিন্তা করা উচিত ছিল। মানে কর্পোরেট লেভেলে জব করে যদি কোনটা প্রায়োরিটি বেসিসে দিতে হবে সেটাই যদি চিন্তা করতে না পারেন তাহলে চাকরি করবেন কিভাবে? আসলে স্যার বন্ধুর বাইকের তেল শেষ হয়ে গেছিল স্যার, ওই তেলটা ভরতে স্যার একটু। বন্ধুর বাইক আবার তেল নেই, মানে বন্ধুও তো আপনার মতোই। তা ওই বাইকটা কি বন্ধু চালালো না নিজেই চালিয়ে আসলেন? না স্যার আমি চালিয়েছি স্যার। বলেন কি? ড্রাইভিং লাইসেন্স ছিল, না থাকলে কিন্তু পুলিশে ধরবে। না স্যার লাইসেন্স আছে স্যার আমার। আছে? তাহলে তো এটা কিনে ফেললেই পারেন। স্যার বাইক? স্যার এই স্যালারিতে বাইক? ও, এই স্যালারিতে বাইক হয় না? না শুনুন, অল্টারনেটিভ ইনকামের চিন্তা করুন। মানে 9টা 5টা অফিস আর মাস শেষে ওই ফিক্সড স্যালারি, এভাবে যদি চলতে থাকেন না, দেশটা এগোবে কী করে? মানে আপনাদের এই জেনারেশন মোটিভেশনালি এত বেশি ব্যাকডেটেড, আমি তো সেটাই বুঝতে পারি না। আরে শুনুন, আপনাদের মতো বয়সে মানে স্টুডেন্ট লাইফের থেকেই আমরা 3-4টা করে টিউশনই করতাম। বাবা মায়ের কাছ থেকে সর্বশেষ কবে যে টাকা নিয়েছি না, সেটাই তো মনে করতে পারছি না। পরের বার নয়, এখন থেকে চিন্তা করুন, আজ থেকে এক্ষুনি চিন্তা করুন। শুনুন, আমার একটা ডেলিভারি ম্যান অ্যাক্সিডেন্ট করেছে, মানে ও আজকে এই অফিসে আসতে পারছে না। আপনি ওর প্রক্সিটা দিয়ে দিন। না না, মানে কোম্পানির ফিনান্সটা একটু টাইট, হয়তো ওর যে কমিশনটা সেটা আমি আপনাকে দিয়ে দিতাম। তবে হ্যাঁ,
আপনি যদি আজকে এই কাজটা ভালোভাবে করতে পারেন, নেক্সট টাইম থেকে কমিশনটা আমি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। তাহলে একটা কাজ করুন, আপনি বেরিয়ে পড়ুন। আমি আপনার হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টের ঠিকানা, ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। শকুনের বাচ্চা, আধা সত্যি আধা মিথ্যা বইলা পার পাইলাম না। কিসের 7টার অ্যালার্ম? কিসের 8টার অ্যালার্ম? আমি তো অ্যালার্মই দিয়েছি 8:30টায়। এটা সত্যি যে বন্ধুর বাইক নিয়ে আসছি, এছাড়া সিএনজি বাস বাগেরা বাগেরা যা যা বলেছি সব মিথ্যা। এটা সত্যি আসার সময় দু একটা বাধার মুখে পড়েছি, তবে তারপরও ঠিক টাইমেই আসতে পারতাম। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, স্কুল কিংবা কলেজ জীবনে যখন সকালবেলা আপনার বাবা মা আপনাকে জোর করে ঘুম থেকে ওঠাতো, নাস্তা করাতো, তখন স্কুল ব্যাগটা কাঁধে চড়ানোর পর থেকেই না আপনারা সেখানে যেতে ইচ্ছা করবে না। এর মধ্যে যেসব অভাগাতের ফ্লাক্সের ফিতা গলায় ঝুলিয়ে যেতে হতো, তখন সেটি ফাঁসির দড়ির মতোই লাগতো। অথচ সে আপনি যখন কোচিং কিংবা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যান, তখন ওরকম অনিচ্ছা আর কাজ করে না। এর মানে এই না যে আপনার ম্যাচুরিটি ইউনিভার্সিটিতে চলে আসে, এর মানে এই যে ওখানে খোলা হাওয়ায় কিছুক্ষণ আড্ডা দিতে পারেন। আপনি যদি এটি ফিল না করে থাকেন, তাহলে বলতে হয় ইয়োর স্টুডেন্ট লাইফ ওয়াজ অসম। আমারও একই অনুভূতি হয় যখন অফিসের জন্য প্রস্তুত হই, যেতেই ইচ্ছা করে না। কি রে মা, এভাবে গাড়ির সামনে আসে কেউ? মাফ করে দেন স্যার, আর হইব না। আমার নাম এই রাস্তায় গাড়ি ঘোড়া কম চলে, কিন্তু মাঝে মধ্যে দুই একটা ভারী গাড়ি চলে। তো তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত? এরপর থেকে আর তো কি করতেছিলে এখানে? প্রজাপতি ধরতেছিল। প্রজাপতি ধরা জিনিস মা? তুমি যে আনন্দে খেলে বেড়াচ্ছ, তোমার যদি কেউ খপ করে ধরে ফেলে তোমার কি ভাল লাগবে? না স্যার। তার চেয়ে চলো দুজন মিলে প্রজাপতি উড়াউড়ি দেখি, ঠিক আছে? এটা কোনো কথা হইলো? আন্ডারস্টাফ থাকবে বলে কি ডেলিভারি দেওয়া এখন? কদিন পর বলবে যাও ঝাড়ু দাও,
এর মানে কিন্তু এই না যে আমি কোনো বিশেষ পেশাকে অসম্মান করছি বা খাটো করে দেখছি। আমার কথা হচ্ছে যে যার যা কাজ, যার যা দায়িত্ব, সে সেটাই করবে। এই যে দেখেন, কয়েকদিন আগে দেখলাম কয়েকজন নাগরিক মিলে একটা লেক পরিষ্কার করে ফেললো। এখন আপনি বলেন, নাগরিকরা এই কাজ কেন করবে? এই কাজের দায়িত্ব কার? এই কাজের দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। তো এই ব্যাপারে আপনি কোশ্চেন রেজ করতে পারেন, তার মানে ওদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাই না? নিজেই নেমে পড়বেন না যতক্ষণ না পর্যন্ত সিটি কর্পোরেশন নিজে স্বীকার করছে আমরা ভাই অসহায়, আমাদের সহযোগিতা লাগবে। মিস্টার, বসুন। অত কলোনিয়াল স্টাইলে রেসপেক্ট দেখাতে হবে না। প্রোডাক্টটি ম্যাম, আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে। বাই দিস টাইম আমরা কি একটা কফি খেতে পারি? শিওর ম্যাম। থ্যাংক ইউ। একটা আমেরিকানো দেবেন উইথ হুইপড ক্রিম। আমাকে একটা ল্যাটে দেবেন, রেগুলার সাইজ উইথ ব্রাউনি। কিন্তু স্যার আমেরিকানোতে তো মিল্ক অ্যাড করা হয় না। আমি চাচ্ছি হুইপ ক্রিম অ্যাড করতে। স্যার শিওর? হ্যাঁ, আপনারা তো অ্যাড অন অপশন হিসেবে হুইপ ক্রিম রেখেছেন, এজন্যই। স্যার হুইপ ক্রিমটা হচ্ছে ওই ক্রিমটাই যেটা আমরা পেস্ট্রি কেকের উপরে দিয়ে থাকি। আমি জানি, কিন্তু আমি চাচ্ছি হুইপ ক্রিম। স্যার আমেরিকানো বেসিক্যালি ব্ল্যাক কফি, হচ্ছে অনেক তিতো আছে। আমি সেটাও জানি, আই গেস সেটা হুইপ ক্রিমকে কোট করবে। স্যার আপনি চাইলে কিন্তু আমাদের হ্যাজেলনাট ক্যাপুচিনোটা ট্রাই করতে পারেন। আমি আমেরিকানো উইথ হুইপ ক্রিম চাচ্ছি, কোনো সমস্যা? না স্যার, থ্যাংক ইউ স্যার। জাস্ট 50 মিনিটস। জি। ডেলিভারি কাজ কতদিন ধরে করছেন? জি, আমি ডেলিভারি পার্সন না, আমি এই কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। ডেলিভারি পার্সনের প্রক্সি দিচ্ছি। বাংলা পাঁচের মতো এমন ভাবে বলছেন যেন ডেলিভারি পার্সনের পেশা কোনো পেশাই না, ওরকম কিছু না। অবশ্যই ওরকম কিছু। আপনার কোম্পানি তাদের উপর চলছে, আর আমার বিজনেস সেটাও তাদের উপর নির্ভরশীল। এক সেকেন্ড ম্যাম, আপনি কতটুকু জানেন ডেলিভারি ম্যানদের স্ট্রাগলের ব্যাপারে? আমি জানি। প্রোডাক্ট দিতে গেলে ক্লায়েন্ট বাসায় নেই, ক্লায়েন্ট বাসায় থাকলে অনেকক্ষণ নিচে দাঁড় করিয়ে রেখে এরপর এসে বলবে ভাই আমি প্রোডাক্ট নিব না। এক ক্লায়েন্টকে প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে আরেক ক্লায়েন্ট দেরি হয়ে যাচ্ছে, এবং দিন শেষে ক্লায়েন্ট আবার সেই ডেলিভারি ম্যানকেই দোষারোপ করবে। আর যেহেতু ক্লায়েন্টস আর দি আলটিমেট বস, সেজন্য আমরা পরে ডেলিভারি ম্যানকেই পেনাল্টি দিই। ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে ক্লায়েন্টের কাছে জীবনে ভাঙতি থাকে না, এবং এই ভাঙতি দিতে গিয়ে ডেলিভারি ম্যানকে হিমশিম খেতে হয়। অনেক সময় তো নিজের পকেট থেকেই ভাঙতি দিতে হয়েছে। আর যদি কনফার্মেশন কোড যদি নিতে যাই, তাহলে তো সারা জীবনই ক্লায়েন্টের মোবাইলে কখনো চার্জ থাকবে না। আমাদের চেয়ে আর ভালো কে বুঝবে তাদের কি প্যারা যায়? তাহলে এত বিমর্ষ মুখে বললেন যে? কারণ ডেলিভারি আমার কাজ না, আমার কাজ মার্কেটিং। আর সত্যি বলতে আমার এই স্কিলটাও নাই। তাহলে আপনার স্কিল কিসে আছে? বসের যত উদ্ভট মার্কেটিং প্ল্যান আছে সেগুলোর এক্সিকিউশন করানোতে। আপনার গার্লফ্রেন্ড আছে? সরি, বলছি আপনার গার্লফ্রেন্ড আছে কি? স্যার কফিটা গরম তো, হুইপ ক্রিমটা এটার উপরে দেওয়ার পর গলে গেছে। সমস্যা নেই, আপনি নিয়ে আসেন। ঠিক আছে। জি না, আমি সিঙ্গেল। দেন কুড আই আস্ক ইউ ফর এ ডেট? সব ঠিক আছে? না মানে কখনো এভাবে কেউ ডিরেক্ট অ্যাপ্রোচ করেনি তো, তাই আর কি। বিয়ের প্রস্তাব দিইনি, আগে একসাথে ডিনার করি, তারপর ডিসিশন নেই। বিল 50-50, আশা করি আপনার আপত্তি নেই এতে। জি না, আপত্তি নেই। আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে আছে,
আপনার অ্যাড্রেস আমাকে দিন, আমি আপনাকে পিক করব। আপনার অ্যাড্রেস দিলে কিন্তু আমি আপনাকে পিক করতে পারি। দরকার নেই, যথেষ্ট প্রোডাক্ট ডেলিভারি করেছেন। আপনি মোটেও প্রোডাক্ট নন। ঠিক এ কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট এসেছে, আমি ওর কাছ থেকে প্রোডাক্টটা ডেলিভারি নিয়ে আসছি। আমি আসবো? না, আপনি কফি শেষ করুন, আমি আসছি। কতবার বলছে আমাকে অফিসের সময় ফোন দিব না? জরুরি মিটিংয়ে আছে আমি একটা। হ্যাঁ, পরে কথা বলবো, এখন রাখি। আমার একটু তাড়া আছে, আপনি জলদি কফিটা শেষ করে কাইন্ডলি প্রোডাক্টটা দ্রুত ডেলিভার করেন, আমি বিল কাউন্টার দিয়ে আসছি। অ্যাটলিস্ট মানে কফিটা শেষ করতেন। আমার সময় নেই, আসি। হ্যাঁ, আজ রাতে কখন? আচ্ছা শোন, তুই এখানে ওয়েট কর, আমি নিচে গিয়ে তোর জিনিস নিয়ে আসতেছি। ইয়ে দোস্ত, দুই বন্ধু মিলে আজকে পার্টি করবো, পার্টি। নো, তুই একা, আমি না। কিন্তু দোস্ত, দোস্ত এই মালটা খায় কেমনে? আমি কি করে বলবো আমি খাইছি? আরে কেন, তুই তো তোদের ভার্সিটির পোলাপান তো সারাদিনই খায়, তুই ওদের থেকে দেখা কিছু শিখতে পারস নাই? আবার এই সেম কথা? জানি না আমি। দোস্ত আচার, আরে এখন তো সব আচারে ভিনেগার দিয়ে ভরাই ফেলে। চল না দোস্ত খাই, কতদিন খাই না আচার। এত কিছুর মাঝখানে আচার আসলো কোত্থেকে? তুই আয় না, মজা আছে। দোস্ত শোন, দোস্ত আমি সিনেমাতে দেখছি নেশা কাটানোর জন্য টক খায়, আর দেখোস না তুই প্রতি ভদকা শটে জিব্বার মধ্যে দিয়ে লেবু কাসলায়। ভাই ভদকা তো অ্যালকোহল, ড্রাগস আর অ্যালকোহল এটা কি সেম? আরে সেটা তো আর আমি জানি না, ট্রাই করতে দোষ কি, একবার ট্রাই করে দেখি। তোর যা ইচ্ছা তুই তাই ট্রাই কর, আমাকে মুক্তি দে। দোস্ত দোস্ত ট্রাই কর, ট্রাই কর। তুই থাক, আমি নিয়ে আসতেছি তোর জিনিস, তুই এখানে থাক। একটা ট্রাই কর, তোর আমি করি। আজ উবারের কল্যাণে 10 মিনিট আগে এসে পৌঁছেছি। চাইলেই কলিং বেল দিয়ে ঢুকে যেতে পারি, কিন্তু আমি একটু আগে এসে আমার স্ত্রীকে একটু ঘাবড়ে দিব। ভাবি, ও ভাবি, ভাবি সব ঠিক আছে ভাবি? তোমার না 9টার পর আসার কথা ছিল? 10 মিনিট আগে আসছি জন্য এইভাবে চিল্লাবা? ভাবি, ও ভাবি।
হ্যালো। একদল লোক নাকি পেস্ট্রি কেকের মাধ্যমে ড্রাগ সাপ্লাই করছে। সরি, কি বললা? বুঝি নাই। আরে একদল লোক নাকি পেস্ট্রি কেক নাকি বার্থডে কেকের মধ্যে নাকি ড্রাগস লুকিয়ে সাপ্লাই দিচ্ছে। কেকের মধ্যে ড্রাগ সাপ্লাই দিচ্ছে তো আমি কি করব? তোমাদের ডেলিভারি কোম্পানি কি জড়িত এতে? তাহলে তো গ্যাঞ্জাম হয়ে গেল। দেখি কি করা যায়। কেক শপটার নাম কি জানো? বাটারফ্লাই ইন ইওর স্টমাক। কি অদ্ভুত নাম, বাটারফ্লাই ইন মাই স্টমাক। আরে বাবা, ইন মাই না, ইন ইওর স্টমাক। যাই হোক, ওই নিউজে দেখাইছে যে ওই লোগো কি ওদের? হ্যাঁ দেখিয়েছে তো, জিহ্বার উপর প্রজাপতির ছবি। আচ্ছা সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। রাখি হ্যাঁ। বিজ্ঞানীরা ঠিকই বলে সময় আপেক্ষিক। পিস্তল আমার চান্দি বরাবর তাক করতে কয়েক সেকেন্ড লাগলো, অথচ মনে হচ্ছে পুরো একটা শতাব্দী কেটে গেল, যার দরুন আপনাকে আমার গল্প শোনাতে পারলাম। কি এমন দোষ করেছি? আমি তো পুলিশের কাছে যাইনি, শুধুমাত্র উত্তেজনার বশে ওদের প্রোডাক্টই নষ্ট করেছি। তাও যা খরচ হয়েছে আমি না হয় ইএমআই স্টাইলে শোধ করে দিতাম। নাকি ওরা ভাবছে আমি পুলিশের কাছে যাব সাক্ষী দিতে? সাক্ষী কি থানায় দিতে হয় না আদালতে? আজকে একটি হার্মলেস মিথ্যা না বললে হয়তো এদিন দেখতে হতো না। আজ যদি আমি ব্যাচেলার পার্টিটা করতে না চাইতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না। আর আমি যদি ড্রাগসের ব্যবস্থা না করতাম হয়তো এটা হতো না। আর আমি যদি একটি নিরীহ সারপ্রাইজ না দিয়ে নর্মালি কলিং বেল দিয়ে ঢুকতাম তাহলে এটি হতো না। আমি যদি চিৎকার না দিতাম তাহলে হয়তো এটা হতো না। আর এত কিছু না হলে আমার চান্দি ফাটতো না। আর কোনো কিছু না হলে কিছু হতো না। ধুস শালা, আজকেও নাস্তা না করে বের হতে হবে। দাঁত ব্রাশ যে করতে পারবি না সেটা তো বললি না। তুই থাক তোর হাইজিন নিয়ে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
তা কোন দিকে যাচ্ছ বাবা? চাচা এইদিকে। ও, আমি তো এইদিকে যাচ্ছি। না না, সিট ডাউন প্লিজ, বসো সবাই। তুমি একটু আমার রুমে এসো। কে কাজকর্ম কিছু করা হচ্ছে নাকি সারাদিন শুধু মোবাইল চ্যাটিং? হবে পাংচুয়াল। তোমার অফিস কলিগ একটা প্রেজেন্টেশন দেবে, তুমি একটা ইভেন্ট তৈরি করে দিতে পারবে না? কি অবস্থা ভাই? বসের কি বছর রুমের বাইরে কি করেন? আর বলেন না, বয়ান বাবা ডাক দিছে, কি করতাম। এর মধ্যে বসে 5 মিনিট ওয়েট করতে আবার। আর বললেন না ভাই, আপনার বয়ান বাবা তো কালকে আমাকে প্রেজেন্টেশন দিতে বলছে। ও আচ্ছা, আপনি সেই নন্দ দুলাল? এবার আর বন্ধুর বাইকের কথা বলবো না। এসে আসা হয়েছে আজকে? স্যার বাসে করে এসেছি স্যার। বাসে? গুড। আপনি একটা কাজ করুন, ওই আমার একটা ডেলিভারি ম্যান অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কাইন্ডলি ওর প্রসিডিউর একটু দিন। মানে আমি বাস ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে পার্সেলটা একটু পৌঁছে দিয়ে আসুন, ঠিক আছে? এই যে প্লিজ, আর নিন না, নিন নিন, যান একটু কাইন্ডলি। হ্যাঁ জি স্যার। ব্রাশ করতে পারবি না? এসে এসছেন? স্যার আজকে সিএনজিতে এসেছি স্যার। গুড, ভেরি গুড। তাহলে একটা কাজ করুন, আজকে আপনি ডেলিভারিটা সিএনজিতে দিয়ে আসুন। না না, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, ওই স্যালারির সময়টা আপনি একসঙ্গে নিয়ে নেবেন। হ্যাঁ আসুন, যান। কিসে এসছেন? স্যার উবারে এসেছি আজকে। খুব ভালো, খুব ভালো। তাহলে একটা কাজ করুন, আজকে আমাদের অফিসের গাড়িটা নিয়ে যান, গিয়ে পার্সেলটা দিয়ে আসুন। কোন দিকে যাচ্ছ? আজকে 3 মিনিট লেট। কিসে এসছেন? স্যার আজকে কিছু পাইনি স্যার, তাই পায়ে হেঁটে এসেছি স্যার। ওহো, তাহলে একটা কাজ করুন, ডাবের পানি টানি খান, এসিতে কিছুক্ষণ বিশ্রাম নিন, আজকে আর যাওয়ার দরকার নেই। আজকে ক্লায়েন্ট নিজেই এসে অফিসে দিয়ে যাবে, আপনি শুধু পৌঁছে দেবেন। 8:30টার পরিবর্তে 8টায় রওনা দিচ্ছি। দেখি কিভাবে 3 মিনিট লেট হয়, আর দেখি কে আমার খুল্লি উড়ায়। Three minute late. 3 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 minute late. বুঝতেই পারছেন আমি একটা টাইম লুপে আটকা পড়েছি।
যাই করি না কেন খুল্লি ওড়ানো কপালেই আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রেবেল দা বিদ্রোহী হব। আমি জানি কেকের ভেতর ড্রাগস আছে। আমি জানি আপনার কোম্পানি গোপনে ড্রাগস ডেলিভার করে। Three minutes late. 3 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 minutes late. মামা বাসের প্যাসেঞ্জার ভুল, পরের বাসে আসেন। মামা দেরি যাবে না। 3 minutes late. মামা সিএনজি নষ্ট হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। 3 minutes late. ভাই আমি ওদিকে গোপাল নিয়ে যাবো না, রাইডটা ক্যান্সেল করে। ভাইয়া আপনি ক্যান্সেল করেন, আমি আরেকটা রাইড নিচ্ছি। না ভাই আপনি ক্যান্সেল করেন। আশ্চর্য, আপনি ক্যান্সেল করেন। না ভাই আপনি ক্যান্সেল করেন। আপনি ক্যান্সেল করেন। আরে না ভাই আপনি ক্যান্সেল করেন। বললাম তো আপনি ক্যান্সেল করেন। আরে না ভাই আপনি ক্যান্সেল করেন। আপনি ক্যান্সেল করেন। আপনি ক্যান্সেল করেন। আপনি করেন। আরে না ভাই আপনি ক্যান্সেল করেন। ক্যান্সেল করেন তো আপনি। আরে ভাই 3 minutes late. প্রায় n সংখ্যক কৌশল অবলম্বন করলাম, তারপরেও কিরে কয়টা বাজে? 8:30। আবার তো লেট করলি। শোন, ব্রাশ করে যাস, বিনা ব্রাশে বেরোস না। হ্যাঁ এক সেকেন্ড। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? আজকে অফিস নেই? না ইচ্ছে করছে না যেতে, যাব না। আজকে রাতে আমাকে দেখতে আসবে। কিছু মনে করো না, আমি না চাকরিটা ছেড়ে দিব ভাবতেছি। ভালো হয়, এই চাকরিতে এমনিতেও তোমার মন বসছে না। না আমার না কেমন জানি ভয় হচ্ছে। কিসের ভয়? আমি তো আছি। ও আচ্ছা বুঝেছি, এরকম কত প্রস্তাবিত আসে, আর ম্যানেজ করো। চাকরি না হয় ছেড়ে দিলাম, কিন্তু ফিউচারে কি করবো এটা ভাবতেছি। তোমার গিটার কি আছে নাকি ঘুনে পোকায় খেলছে? না গুনে খাবে কেন, আছে। তোমার কম্পোজ করা গানগুলো নিয়ে কাজ শুরু করো। তোমার তো একটা ব্যান্ডও ছিল তাই না? ব্যান্ড ছিল, কিন্তু ওরা তো সব দেশের বাইরে এখন। ইয়াংদের নিয়ে নতুন করে বানাও। কি কি লাগবে? ড্রামার, বেস গিটার, গিটারিস্ট, আর একজন নতুন কিবোর্ড প্লেয়ার হলে ভালো হয়। আমি ব্যবস্থা করছি। আর এখন তো ক্যাসেট সিডি যুগটা, ইউটিউব, স্পটিফাই সহ অনেকগুলো মাধ্যম আছে। আমি স্টাডি করে জানাচ্ছি। না আর
আমি ভয় পাই যে সাকসেসফুল হব কি না। বিয়ের পর কয়েকদিন পর সংসার করতে হবে। আরে ধুর, আমি তো আছি। তুমিও তোমার পেট্রিয়ার্কি চিন্তা ভুলে যেও না, আমারও ডিগ্রি আছে উইথ খারাপ না সিজিপিএ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস এর কিছু নেই, তুমি প্রিপারেশন নাও আর বাসার গ্যাঞ্জাম মেটাই। ভালো থেকো। শূন্যে শুধুই মৃত মেঘের লাশ, পায়ে পায়ে অনন্তকাল। রোদ না পাওয়া মরা দুর্বাঘাস, হয়তো এ জীবনে আর, হয়তো জীবনে আর পাবো না। তবু তোকে বলা বড় বেশি সত্যি ছিল, ওইটুকু পথ চলা। শূন্যে শুধুই মৃত মেঘের লাশ, পায়ে পায়ে অনন্তকাল। রোদ না পাওয়া মরা দুর্বাঘাস, হয়তো এ জীবনে আর। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি রাইডার বলছি। পার্সেলটি কি আপনার দরজার সামনে রেখে এসেছি, পার্সেলটি কি পেয়েছেন? জি পেয়েছি, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এত সকালে উঠেছো? ঘুমাই তো নাই, সারা রাত কি করলে? আমাদের সিনেমা দেখছিলাম। ওটা তো মাত্র 1 ঘন্টার। ভাবছিলাম যে তোকে আরেকটু ধরো লেন্দি করা যায় কিনা। এত লিমিটেড বাজেটে সম্ভব ছিল না। না মানে ওটা ভাবছিলাম না, আসলে ভাবছিলাম কি ধরো আরেকটু বাজেট বাড়িয়ে ধরো এটাকে 90 মিনিট পর্যন্ত টানা সম্ভব ছিল কিনা। টাইম লুপটাকে আরেকটু বাড়ালে হয়তো হতো। অবশ্য তুমি ভালো বলতে পারবে, যেহেতু তুমি এটার স্ক্রিন প্লে রাইটার ছিলে। আমারও মাঝে মধ্যে মনে হয় তোমারও না আমার মতো ক্যামেরার সামনে কাজ করা উচিত, পিছনে কাজ না করে। ছিলাম তো ক্যামেরা হিসেবে। মাত্র একটা সিন, আমার জন্য ওটাই যথেষ্ট। আমি ডিরেকশনেই ভালো, অ্যাক্টিংয়ে না। আচ্ছা বুড়ি কোথায়? নাস্তা করবে না? একটু পর না ক্লাস। অনলাইন ক্লাস তো, তাই আর ডাকিনি। আর একটু ঘুমা। আচ্ছা তাহলে একটু কষ্ট করে ডিমটা ভেজে দাও না, আমি পরোটা ভেজে দিচ্ছি। তোমার জন্য করব? না আমার লাগবে না, আমি মিষ্টি খাবো শুধু। বুড়ি নাস্তা কি খাবে? তোমার পছন্দের খাবার, ব্রেড দিয়ে কালো জাম। তোমার সব পছন্দের জিনিসও অ্যাডাপ্ট করতে চাচ্ছে। তাই নাকি? নয়তো কি, কাল রাতে তোমার শার্ট পরে ঘুমিয়েছে। বাহ, কয়েক বছর পর তাহলে তোমার শাড়ি পরে নববর্ষের অনুষ্ঠানে যাবে। থাক, সান্ত্বনা দিতে হবে না।
কি হলো? মিষ্টিটা পচা ছিল, বাবুকে খেতে দিও না। আগে বলো, মিষ্টি কি ওভেনে দিয়েছিলে? হ্যাঁ, মানে ওই গুগলে দেখেছিলাম এরকম করলে নাকি ভাইরাস নষ্ট হয়ে যায়। খাবার ঠিক থাকে কি থাকে না সে ব্যাপারে কিছু বলেছে? সরি, সেটা তো খেয়াল করি নাই। ইটস ওকে মিমু, এখন বলো কি খাবে? সব তো বের হয়ে গেছে। আচ্ছা, আমাদের স্ক্রিপ্টে কোনো পোয়েটিক জাস্টিস নেই? একটা ভিলেনকে আমরা এভাবে ছেড়ে দেবো? ওকে কি আমরা মারবো না? সিকুয়েলের জন্য রাখো। বললে না তো কি বানিয়ে দেব। ক্ষুধা চলে গেছে, ক্ষুধা লাগলে নিজেই বানিয়ে খাবো। আচ্ছা আমি যাই, বাবুকে ওঠানোর সময় হয়ে গেছে। আচ্ছা, আমাদের পরের প্রজেক্টের কি অবস্থা? কোনো নতুন প্লট মাথায় আসলো? না, এখনো আসেনি কিছু। সময় তো আছেই, ধীরে সুস্থে লিখি। কি বলো, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার প্রজেক্ট শুরু করব না? দেখি চিন্তা করে। তুমি না একটা স্ক্রিপ্ট লিখেছিলে যেখানে গল্পের নায়ক তার বন্ধুকে চিঠি লেখে, ওটার কি অবস্থা? শুরু করিনি। তো করো। এভাবে সারাদিন বাসায় বসে থাকলে আর সারাক্ষণ ফোনে উল্টাপাল্টা জিনিস দেখলে মাথা তো খারাপ হবেই, শরীরও খারাপ হবে। দেখি। দেখি না, এখনই লিখতে বসো। আমি বাবুকে জাগিয়ে দেখতে চাই তুমি লিখতে বসেছো। ঠিক আছে। আমার বাবুকে জাগিয়ে ফ্রেশ করে নাস্তা দিতে 15 মিনিট টাইম লাগবে। এই 15 মিনিট যেন আমি টাইপরাইটারের কটকট আওয়াজ পাই। চা নিয়ে আসছি। জো হুকুম মেরে আকা। প্রিয় মিত্র, আমার এই পত্রটি পাওয়ার পর আপনার মনে প্রথম যে প্রশ্নটি জাগার কথা তা হলো আপনি আমাকে চিনেন নাকি চিনেন না। না, আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। আমি আমার পাশের ডিরেক্টরি প্রথমে সামনে রাখি, এরপর চোখ বন্ধ করে যেই নামটির উপর আঙুল রাখি তাকেই চিঠিটি লিখছি। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে আমি আপনার নাম ও ঠিকানা পেলাম। আপনার এবার দ্বিতীয় যে প্রশ্নটি জাগার কথা তা হলো চিনি না জানি না এমন কাউকে চিঠি লেখার কারণ কি? কারণ একটি, আমি ঘুমাবে না? ঘুমাচ্ছে না। প্রচন্ড ইনসমিনিয়াতে ভুগছি। রাত যত বাড়তে থাকে সমস্যাটি তত মাথাচাড়া দিয়ে ওঠে। এক ঝাঁক হতাশা বুকের মধ্যে হাতড়াতে থাকে। তাই ভাবলাম চিঠি দিয়ে যদি হতাশা কিছুটা লাঘব করা যায়, মন্দ কি? আপনি হয়তো ভাবতে পারেন আমি একা, কিন্তু আমি একা নই। আমার স্ত্রী আছে এবং একটি ছোট্ট কন্যা সন্তান আছে। আমার কন্যা সন্তান এখন ঘুমিয়ে আছে, কালকে স্কুল আছে। অবশ্য ওর স্কুলে যেতে হচ্ছে না, যেহেতু বিশ্বের পরিস্থিতি খারাপ, ঘরে বসে অনলাইনে ক্লাস করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ছাদে গেলাম ভিজতে। বৃষ্টি বিলাস? বলতে পারো। ঠিক আছে, যাও, ঠান্ডা লাগেও না প্লিজ। তখন জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ ছিল। আসলে কি মাস ছিল মনে নেই, খুব সম্ভবত ভাদ্র কিংবা আশ্বিন। কিন্তু গরম ছিল জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা, তাই আমার তখন গরমে কুত্তা পাগল অবস্থা। দুঃখিত, গরমের তীব্রতা বোঝানোর জন্য এর থেকে ভদ্র ছন্দ বের করতে পারছিলাম না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একজন মেয়ে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে চোখ বন্ধ করে কি যেন অনুভব করছে। উপরে গ্রীষ্মের দাবানলে রক্তিম কৃষ্ণচূড়া গাছের নিচে হলুদ রঙের শাড়ি পরা এক পরীর লিলুয়া বাতাস অনুভব করা আমাকে তীব্রভাবে নাড়া দেয়। আর দেখুন আমার কি সৌভাগ্য যে তার সাথে আমার বিয়ে হয়। আর কবছর পরেই আমাদের করে ফুটফুটে এক কন্যা সন্তান হয়। আমার বাসায় ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ, নতুবা আমার স্ত্রীর ছবি আমি খামের সাথে পাঠিয়ে দিতাম। তারপরও চেষ্টা করি কিছুটা তার বর্ণনা দেওয়ার। আচ্ছা, গ্রীষ্মের কাঠফাটা গরমে জবা ফুলের রঙের শাড়ি পরিহিত শ্যামবর্ণের কোনো মেয়েকে দেখেছেন? না দেখে থাকলে একটু কল্পনা করুন, আপনি বুঝতে পারবেন যে আমার স্ত্রী কতটা সুন্দরী।
আমি ওসব লেখকদের মতো টানা নাক বোচকা চোখ এসব বর্ণনা দিতে পারি না। এমনকি কোনো লেখক তার উপন্যাস শেষ হবে বর্ণনা দিলে সচেতনভাবে এড়িয়ে যায়। আরে বেটা, তোর কাজ অবয়ব বলা, বাকিটুকু তো পাঠকদের কল্পনা রাজ্যের দায়িত্ব, ঠিক কি না? আমার স্ত্রীর আরেকটা অদ্ভুত গুণ আছে, আর তা হচ্ছে সে ঋতুভেদে এক এক রঙের শাড়ি পরে এবং এক এক রঙের শাড়িতে তাকে এক এক রকম লাগে। যেমন শরৎকালে একদিন আমরা কাশবনে ঘুরতে গিয়েছিলাম। আসমানি রঙের শাড়ি পরিহিত অবস্থায় যখন কাশফুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছিল আকাশ থেকে যেন কোনো অপ্সরা নিচে নেমে এসেছে। খুব অদ্ভুতভাবে তাকে আমার কৃষ্ণকলির মতো লাগছিল। আমি নিজেও থতমত শ্যামবর্ণের আমার স্ত্রী হঠাৎ কৃষ্ণবর্ণ কিভাবে ধারণ করলো। সেদিনের পর থেকে আমার কৃষ্ণবর্ণের উপর দুর্বার আকর্ষণ আসলো। প্রিয় মিত্র, আপনার কি শিউলি ফুল সম্পর্কে কিছু জানা আছে? যদি কিছু মনে না করেন, শিউলি সম্পর্কে একটু বলি। এরা সন্ধ্যার দিকে ফোটে আর সকালবেলা ঝরে যায়। এই ফোঁটা আর ঝরে পড়ার মাঝখানে সে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকে, চারপাশে সুগন্ধ দেয়। এখানে একটু বলে রাখি, আমি শিউলি ফুল শুধু ছবিতেই দেখেছি, কিন্তু তার ঘ্রাণ নিয়ে দেখিনি। আপনি যদি কখনো এর ঘ্রাণ নিয়ে থাকেন, একটু মনে করে আমাকে পত্র মারফত জানিয়ে দেবেন, কেমন? ঘ্রাণ নিয়ে বলতে আসল কথাই বলতে ভুলে গিয়েছি। শীতকালে আমি আমার স্ত্রীর সাথে শিউলি ফুলের তুলনা করতে পারি সাধারণত। ও সময় সে সাদা শাড়ি পরে থাকে আর তার চেহারা রক্তিম বর্ণের হয়ে থাকে। আপনি হয়তো বুঝে গেছেন কেন। কারণ আমার স্ত্রীর বৃষ্টি খুব পছন্দ, আর শীতকালে বৃষ্টি খুব কম হয়। যদিও মাঝে মাঝে শীতকন্যা আমার স্ত্রীকে তেমন হতাশ করে না। গ্রীষ্ম, শরৎ এবং শীত দিলে বসন্তে কি পড়বে দর্শকরা না হয় লজিক্যালি বুঝে নিল, কিন্তু বর্ষা বাদ দিলে যে? ওটা না হয় দর্শকদের জন্য কুইজ থাকলো, যে পারবে তার জন্য 500 টাকা মানি অর্ডার। এখন কি মানি অর্ডারের যুগ আছে নাকি গাধা? মোবাইল ট্রান্সফার হবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি খুব বেশি বাংলিশ ইউজ করছি স্ক্রিপ্টে? না, একদম ইউজ করছো না। বাবা, বাইরে একটু খেলতে চাই না? মা, জানো না বাইরে দুষ্টু ভাইরাস ঘোরাঘুরি করছে। অসুবিধা নেই বাবা, মাস্ক পরে যাবো। বৃষ্টিও হবে, আল্লাহ না করুক এখন যদি সর্দি কাশি হয় কোনো হাসপাতালে ভর্তি করবে না। আর ডাক্তাররা তো বসে নেই মা, যারা বসে আছে তারাও দূর থেকে ট্রিটমেন্ট দিচ্ছে। বাবা, বৃষ্টি হওয়ার আগেই বাসায় ফিরে আসবো। ঠিক আছে মা, বাসার সামনেই খেলিস। হ্যাঁ, আমিও 5 মিনিটের ভিতরে আসছি। এমনি কি খেলবি আজকে? ক্রিকেট? না, ফুটবল। ফুটবল? তা পেনাল্টি খেলি চল আজকে। গোলকিপার কি হবে? তুমি। না, আজকে তুই হ। টস। এটাও টস? ঠিক আছে, যা। ওকে। রক পেপার সিজার শুট। মা, তুমি প্র্যাকটিস করতে থাকো, আমি 5 মিনিটের ভিতর আসছি, ঠিক আছে? তুমি এখনই যাও, মনে হয় বৃষ্টি নামবে। পরে মন মতো খেলতে না পারলে আবার মন খারাপ করবে। আচ্ছা, অন্তত 2টা লাইন তোমাকে শোনায় যাই, ঠিক আছে? আমার স্ত্রীর 2টো বিশেষ গুণ আছে, এবং এই 2টো বিশেষ গুণের কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি তো আবার বাংলিশ বলে ফেললাম। সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো। আমার স্ত্রীর 2টো অদ্ভুত এবং অলৌকিক গুণ রয়েছে। প্রথম গুণটির কথা বলি। প্রকৃতিকে সে যতটা ভালোবাসে, প্রকৃতি তাকে ঠিক তার চেয়ে বেশি ভালোবাসে, এবং এটা প্রমাণ আমরা পেয়েছি। আমরা যখনই সপরিবারে কোথাও ঘুরতে যাই, তখনই সেই জায়গায় কাকতালীয়ভাবে প্রচুর বৃষ্টি হয়, এবং এটা খুব অদ্ভুত লাগে। আমার স্ত্রীর দ্বিতীয় যে অলৌকিক গুণটি রয়েছে সেটি হচ্ছে
আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাশের বাসায় নতুন এসেছি। ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ঘরে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম নতুন প্রতিবেশীর সাথে একটু পরিচিত হয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, জি আসেন। ভাই ভাই রাখেন 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 রাখেন, এক্সকিউজ মি, প্লিজ কিছু মনে করবেন না ভাই, বাসায় আমার স্ত্রী মেয়ে আছে তো, সময় যা পড়েছে আসলে। জি অবশ্যই, সময় যেরকম খারাপ যাচ্ছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার হাত দুটো একটু যদি স্যানিটাইজ। এক্সকিউজ মি ভাই, শেষ হয় নাই, এক্সকিউজ মি। হাতটা উঠান ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। প্লিজ আসেন ভাইয়া, বসেন। এটি দেখে তো বাসার থেকে বেশি শুটিং হাউস মনে হচ্ছে। আপনি ঠিকই ধরেছেন, আমরা এখানে শুটিংই করি। আমার স্ত্রী খুব সুস্বাদু আলুর চপ বানিয়েছে, আমি আপনার জন্য নিয়ে আসছি। প্লিজ কষ্ট করবেন না, আমি শুধু কুশল বিনিময় করতে এসেছি। আরে কষ্টের কি আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। ও আপনাদের পরিচয় হয়ে গেছে। বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হবে, আমি চাই বাবুকে নিয়ে আসি। তুমি জানালাগুলো লাগিয়ে দাও, হ্যাঁ? জানলা তো আটকানোই আছে। কি হয়েছে ভাই, হঠাৎ জানালা লাগানোর কথা বললেন? না ওই বৃষ্টি হতে পারে তো, তাই জানলা লাগানোর কথা বলছি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবু তো এখনো ফিরলো না। আমি যাই ওকে নিয়ে আসি, ও নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, তুমিও ভাইকে নিয়ে এসো, একসাথে চা খেতে খেতে বৃষ্টি দেখা যাবে। আমি দেখছি, আমি দেখছি। যখন বাসায় ঢুকি তখন তো দেখলাম ফকফকা রোদ ছিল। হ্যাঁ চলেন, বৃষ্টি দেখতে দেখতে চা খাই। চাটা নিয়ে নেন। ভাই আপনি স্টুডিওতে তো দেখছি সবকিছুই আছে। এই আর কি, মিউজিক ভিডিওর জন্য যা কিছু লাগে ডিটেলস তো দেখতেছি আপনার। না মানে আসলে ব্যাপার কি ভাইয়া, পুরো জিনিসটা সাজিয়েছি এমন ভাবে মানে যে কোনো শুটিংই যেন এখানে করতে পারি, তো এইভাবেই আসলে বাসাটাকে সাজিয়ে নিয়েছি। ভাই আরেকদিন চা খেতে আসবো, আজকে যাই। যাবেন? যান। প্রিয় মিত্র, আমার স্ত্রী একটি ভয়ঙ্কর মানসিক রোগে ভুগছেন। এই রোগটির কারণে সে নিজের মতো করে একটি জিনিস কল্পনা করে নেয় আর সেটাকে সত্যি বলে মনে করে। যেমন সে সবসময় ভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু আসলে ওরকম কিছুই হচ্ছে না। সে যেহেতু কারো ক্ষতি করছে না, আমি এর মধ্যে কিছু দোষের দেখছি না। গেস্ট এসেছে, একটু দেখা করে যাও তো। গেস্ট? এই সময় গেস্ট আসা তো রিস্কি। চিন্তা করো না তো, আমি যথেষ্ট প্রিকশন নিয়ে গেস্টকে ঢুকিয়েছি। ওকে। শোনো, তুমি আবার তোমার হাইজিন নিয়ে খুব বেশি সিন ক্রিয়েট করো না। পরিচয় করে দিচ্ছি, ইনি আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি, কেমন?
প্রিয় মিত্র, সেদিনের পর অতিথিরা আসা বন্ধ করলেও সে মনে করে এখন আমাদের বাসায় প্রায় অতিথিরা আসে, আর তাই সে আগের মতোই তাদের জন্য চপ আর চায়ের আয়োজন করে। আমিও তাতে সায় দিই, কারণ খামাখা বেচারি তার কল্পনা দোষে কেন শাস্তি পাবে। কিন্তু আপনিই বলেন মিত্র, প্রতিবার দুজনে খাবার খাওয়া যায়, কিন্তু 4-5 জনের খাবার একজন মানুষ কিভাবে খাবে বলেন তো? তাও চুপচাপ মুখ বুঝে সহ্য করি আর অভিনয় করি। আর অভিনয় করবই বা না কেন? হাজার হোক, সেও তো আমার জন্য অভিনয় করছে। মা হওয়ার অভিনয়। আমাদের কোনো সন্তান নেই, তাও আমরা এমনভাবে চলি যেন মনে হয় আমাদের সন্তান আছে, যাদের সাথে আমরা খেলাধুলা করি, গোসল করাই, খাওয়া দাওয়া করাই এবং ঘুম পাড়াই। কিরে, কেমন আছিস? ভালো। এই একটু দাঁড়া 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 দাঁড়া। কি রে, তুই এমন প্রিকশন নিচ্ছিস যেন এখন 2020 কোভিড প্যান্ডামিক চলতেছে। এখন 2020 সাল না? কি বলিস? এখন 2024। মাস্ক পর আগে ধর। না না, পড়তেছি। তোর কি খবর এতদিন পর হুট করে? এই তো ভালো। এখানেই থাকিস? হুম। না, এইখানে থাকা তোর জন্য সেফ না। কেন? এখানে থাকলে কি সমস্যা? কেন, তোর কিছু মনে নাই? কি মনে থাকবে? বাদ দে। আচ্ছা, ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে অনেক বেটার। তাই না? নতুন সাইকিয়াট্রিস্ট ভালো থেরাপি দিচ্ছে, সাইকোলজিস্টও কাউন্সিলিং করতেছে। আচ্ছা। এখন আর আগের মতো ভয়টাই পায় না।
এই জন্য তো চলে আসলাম। যাক, এটা ভালো। দাঁড়া, তোর নাস্তার ব্যবস্থা করি। এই শুনছো, দেখো গেস্ট আসছে। হ্যাঁ, কারে ডাকিস তুই? তোর ভাবিকে। ভাবি মানে? তুই বিয়ে করলি কবে? তুই কি মজা নিতে আসছিস আজকে এখানে? আমি বিয়ে করছি, আমার 8 বছর একটা বাচ্চাও আছে। ও, বিয়ে করছিস? আরে পাগলা, 8 বছর আগে তুই স্টুডেন্ট ছিলি। তো তুই ঠিক আছিস তো? লাস্ট ডাক্তার দেখেছিস কবে? ডাক্তার দেখাবো কি হবে, এখন কোভিড এর সময় হাসপাতাল বন্ধ না, আর ডাক্তারও তো সেভাবে বসে না। কি আবল তাবল বলতেছিস ভাই? হাসপাতালও খোলা, ডাক্তারও বসে, আর করোনা এখন নাই বললেই চলে। এটা 2024 ভাই। তোর ভাবির সাথে আমি তোর দেখা করাই, এখন তুই বুঝবি যে ডাক্তার আমার না, তোর দেখানো দরকার। এই শুনছো, দেখো তো কে আসছে। এই মানে বাবুর রুমে ঘুমাচ্ছে, রাখ আমি দেখি। এই শুনছো, মনে হয় বাবুকে নিয়ে বাইরে গেছে। ওই ভ্যান্ডামিকে বলে গেলে আমি তো রাগ করবো, এর জন্য মনে হয় না জানিয়ে গেছে বাইরে। দোস্ত, তুই আগে কি করতি বলতো? কেন, আই ওয়াজ এ স্ক্রিপ্ট রাইটার, আর তোর ভাবি ডিরেক্টর। তো তোমাদের বানানো ফিল্মগুলো কোথায়? ফিল্ম কোথায় মানে কি? ফিল্ম আমি একটু আগে দেখতেছিলাম, প্রজেক্টরে ফাইল আছে, আমি একটু আগে প্লে করে দেখতেছিলাম। আমাদের সমস্ত ফিল্ম আছে ওখানে। দেখা, চল চল তুই, এই যে এখানেই আছে। কর, প্লে কর। কিরে কই? এখানেই তো ছিল। বের কর। বিশ্বাস কর, আমি একটু আগে দেখছিলাম, এই ফোল্ডারই ছিল। মনে হচ্ছে ভাইরাসের কারণে ডিলিট হয়ে গেছে। তোর মস্তিষ্কে ভাইরাস হয়েছে মনে হয়। দোস্ত, তুই কোনো স্ক্রিপ্ট রাইটার ফাইটার না, তুই একজন আন্ডারকভার কপ। তুই পুলিশের আন্ডারকভারে ছিলি। তোর কাজ ছিল ড্রাগ র্যাকেট ধরা, যারা ওই যে বার্থডে কেকের মধ্যে করে ড্রাগ বিক্রি করতো। আর কিছু? আরো অনেক কিছু। ওদেরকে ধরতে গিয়ে ওখানে একটা গান ফাইট হয়, যেখানে তোর মাথায় গুলি লাগে, যেটার দাগ এখনো আছে। বিশ্বাস না হলে দেখ। দোস্ত, তুই বাসায় যা, আমি তোর বাসায় আসতেছি। দোস্ত, আমার একটা হেল্প করতে পারবি? প্রিয় মিত্র, আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন যে আপনার সামনে আপনার প্রতিবিম্ব বিভিন্ন কাজ করছে, আর আপনি তৃতীয় ব্যক্তি বা অবজেক্ট হয়ে তা পর্যবেক্ষণ করছেন? আমি করি। ঠিক স্বপ্নের মতো দেখি আমার সামনে আমার প্রতিবিম্ব আমার স্ত্রী সন্তান সহ সুখে সংসার করছে। তখন আমার চোখ থেকে আপনা আপনি অশ্রু ঝরে যায়। রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট, পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট। বাবা, কাজী নজরুল ইসলামের বুলবুলি গানটা গাইবে প্লিজ? প্লিজ। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনিয়াজি দুল অজতার ফুলকুলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুন।
ভাবিকে বলিস আজকে রাতে ফিরতে আমার দেরি হবে, বাবুকে খাইয়ে যেন ঘুমিয়ে পড়ে। আমার জন্য আজকে আর অপেক্ষা করা লাগবে না। আমার না এটি কল্পনা করতে ভালো লাগে মিত্র। আপনি হয়তো ভাবছেন আমার কোনো মানসিক রোগ আছে, থাকুক না, তাতে কি? আমি না হয় আমার স্বপ্নের দুনিয়ায় আমার পরিবারের সাথে ভালো আছি। প্রিয় মিত্র, আমি সব সময় দোয়া করব আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমার চিঠিটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। এটি আপনার ঘনিষ্ঠ কিন্তু অপরিচিত বন্ধু। দোস্ত তুই যাদের মাথায় সিট আছে তাদের পায়ে শিকল বেঁধে রাখা দরকার, আর তুই তো ছাগল, গলায় দড়ি বাঁধে রাখা উচিত। তোর এখানে আসা একদম ঠিক হয় নাই। হ্যাঁ তোমার খুব ঠিক হয়েছে। আগের বার চান্দিতে তুই গুলি খাইছিস, আমি না। ভাবি ও ঠিকঠাক আছে, টেনশন করিস না। দোস্ত ব্যাগের মধ্যে শুধু আমার জন্য না, তোর জন্য মশলাপাতি আছে। Are you ready? ওই বিড়ি আনছিস? তুই না ছেড়ে দিছিস? ওইটা তো তোর ভাবির সামনে। 3টা আনছি। এত বড় মিশন আর 3টা বিড়ি, কিপটা শালা। দে। তা আমার তো 2টা থাকবে। শুয়োরের বাচ্চা, দে দে। যখন পাখি তার নিখোঁজে তার বন্ধু ভুল ঠিকানা দেয়, যখন যখন তোমার সিগারেট শেষ বন্ধু বলে সিগারেট নাই, তখন যদিও সে জানে পাখি নিরে ঠিকানা, তার পকেটে থাকে সিগারেট ভর্তি প্যাকেটটা। লা 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 লা। হয়তো পাখি তার নিখোঁজে পায় না, তাও দেখে বন্ধু তার রাস্তা হারায় না। হয়তো বন্ধু তার সিগারেট দেয় না, তো বন্ধু দেখে আমি যেন ক্ষুধার্ত থাকি না, যদিও সে জানে পাখি নিরে ঠিকানা, তার পকেটে থাকে সিগারেট ভর্তি বাবা এই সব হেলমেট বাহিনী দেখলে তো ট্রমা হয়। আরে এটা ওইটা না যেটা তুই ভাবতেছিস। গুলি থেকে বাঁচতে হেলমেট পরছে। কাজ হয় তাতে? কি জানি।
একটা গুলিও লাগতেছে না বাল। বুড়াই গেছি আমরা, হাড্ডিতে জোর নাই তোর। লাস্ট একটা ট্রাই করবি? কোনটা? অভিমন্যু চক্র? সিয়েরা হোটেল ইন্ডিয়া ইকো লিমা ডেল্টা। দেখছস সবগুলোর কর্পোরেট লুক দিয়ে রাখছে। তুই ওদিক যা, আমি এটা দেখতেছি। যা। সিগারেট আছে? শুয়োরের বাচ্চা! দোস্ত, তোরে বাঁচাইলাম, তুই একটা থ্যাঙ্কস বললি না? থ্যাঙ্কস। আরে বেটা, ব্রাদার অফ ডিস্ট্রাকশন স্টাইলে থ্যাঙ্কস বল। এটা তো বিট করা কঠিন মনে হচ্ছে। আগেই বলছিলাম ওরে বিয়ে করে ফেল। পরে গুলি করে বলতো, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। সেই তো গুলিই খাইলি। কপাল ভালো, চামড়া ছুঁয়ে চলে গেছে। ভাবি টুরি সামলাই কেমনে বলতো? আমিও বুঝতেছি না। সিগারেট আছে? না, শেষ। কিছু একটা দিয়ে স্ট্রেস হচ্ছে। কেন? তোর ভাবি তো কেক বানায় রাখছে, দেখিস না? দেবরের জন্য
এক স্লাইস কেক চা। ভাবি টু এক স্লাইস কেক দেওয়া যাবে প্লিজ? তো ভাবি টু এর মুড অফ, আজকে বোধহয় রোজা রাখছে। অবশ্য বাবুর জন্য ললিপপ কিনছিলাম। আপাতত ওটা দে। তো বাবুর কাছে তো খালি হাতে যাওয়া লাগবে শেষে। পাল, যদি আজকে বেঁচে ফিরি, ওই যে গদা সাইজের যে ললিপপ আছে না, ওই যে যেটার মধ্যে 10টা-20টা ললিপপ থাকে, ওইটা কিনে নিয়ে যাব। আমি তো চাচা লাগি, বোকা চোদা। আচ্ছা আচ্ছা নে দে দেখো এখানে। This is why drugs are injurious to health. So, say no to drugs. সে নো টু ড্রাগস। হ্যাঁ, যার মাথা থেকে পা পর্যন্ত নিকোটিনে ভর্তি, সে আবার বলে সে নো টু ড্রাগস। দোস্ত, তোর কসম, আজকে যদি তুই বেঁচে ফিরিস, সব ছেড়ে দেবো মামা। তাইলে হয়েছে, কনফার্ম আজকে নসিবে গুলি আছে। আগের বার চামড়া বিদীর্ণ করে গেছে, এবার বক্ষ বিদীর্ণ করবে। হোল্ড অন, এটা আমার ভেঞ্জেন্স। দোস্ত, আমি বাইরে কাভার দিচ্ছি আর ব্যাকআপও রাখতেছি। পুলিশ? হ্যাঁ, পুলিশ। কিছু মনে করো না, দ্যাট ওয়াজ পিওর বিজনেস, নাথিং পার্সোনাল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। তুমি আমার সঙ্গে কাজ করতে চাইলে না, সংসার করতে চাইলে। গুড, ভেরি গুড। আমি যা ভালো মনে করেছি করেছি। আর আমি স্যার যেটা ভালো মনে করছি সেটাই করব। চিরচেনা ট্রিপিক্যাল শট। বয়স হয়ে গেছে তো ভুলে গিয়েছিলাম।
প্রতিশোধ তোমার প্রাপ্য, মৃত্যু আমার কাম্য। দোস্ত তুই ঠিক আছিস তো? আমার গুলি খেলাম রে। আরে দেখি এদিকে আয়। পুলিশ আসছে। আচ্ছা তুই এখানে বস। দোস্ত তুই কোনো আন্ডার কভার এজেন্ট না দোস্ত? বুঝছিলাম। তুই কি আর কিছু জানতে চাস? না। আচ্ছা তুই বস, আমি এখনই অ্যাম্বুলেন্স ডেকে আনছি। ওকে দোস্ত? ঠিক আছে। শহরের অলিগলি সবখানে সবগুলো জানা
খোলা জানালা বাইরে বেলা বেলা হয় হয় করছে পথের পাশে অবলা বাতাসে বল চুপি চুপি ফুটেছে মনের বাহনে স্মৃতির চারণে চোখের পাতারা কাঁপছে খোলা উঠানে চেনা কোনো ঘ্রাণে ফুল গাছগুলো হাসছে সাত রঙা রঙে ভানুষের ঢঙে পথে পথে কারা হাঁটছে ঝাপসা আকাশে মেঘের বিলাসে সুখনিকে ভাসছে জাদু বাস্তব পড়া বাস্তব হয়ে যাক সব চাইছি খোলা জানালায় বসে বেলায় ভিন্ন জীবন খুঁজছি খোলা জানালা বাইরে বেলা বেলা হয় হয় করছে পথের পাশে অবলা বাতাসে ফুল চুপি চুপি ফুটছে